আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের ভার্সিটি ক রিটেন স্পেশাল ক্লাসে। এবং আজকে হচ্ছে কি আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 8 পর্যায়ভিত্তিক গতি এটা নিয়ে একটু ডিসকাস করার চেষ্টা করব এবং এখান থেকে সাধারণত কেমন টাইপের ম্যাথগুলো আসতে পারে রিটেনে এটা নিয়ে একটু তোমাদের সাথে কথা বলবো। তাহলে চলো শুরুতে হচ্ছে আমরা একটু অ্যানালাইসিসটা দেখে নিই। আমাদের এইখানে টাইপ 1 যেটা সরল দোলন গতির ব্যবকলনীয় সমীকরণ এবং সমাধান, বিগত বছরগুলোতে আমরা এখান থেকে কিন্তু এখন পর্যন্ত একবার ঢাকা ভার্সিটিতে 2022-23-এ কোশ্চেন আসতে দেখেছিলাম। এখান থেকে একটা রিটেন প্রশ্ন আসছে। দশা পার্থক্য এখান থেকে এখন পর্যন্ত কোনো প্রশ্ন হয় নাই। বেগ ও ত্বরণ এখান থেকে এখন পর্যন্ত দুইবার রিটেন প্রশ্ন আসতে দেখা গিয়েছে, ঢাকা ভার্সিটিতে একবার এবং জগন্নাথ ইউনিভার্সিটিতে ঠিক তার আগের বছর। এরপরে গতিশক্তি ও বিভব শক্তি এখান থেকেও একবার রিটেন আসছে, এটাও ঢাকা ভার্সিটিতে 21-22-এ। সো ঢাকা ইউনিভার্সিটির জন্য যদি আমরা রিটেনের কথা বলি তাহলে এই চ্যাপ্টারটা কিন্তু বেশ ভালো ইম্পর্টেন্ট, বিকজ বিগত বছরগুলোতে কিন্তু এই চ্যাপ্টার থেকে একটা করে রিটেন প্রশ্ন আসতে দেখা যাচ্ছে। এরপরে যদি আসি সরল দোলক থেকে কিন্তু খুলনা ইউনিভার্সিটিতে 2024-25-এ এইখানে হচ্ছে গিয়ে একটা ম্যাথ আসছে। তাহলে এই হচ্ছে গিয়ে মোটামুটি আমাদের রিটেন মানে রিটেন এর কথা, রিটেনগুলো ইউনিভার্সিটিতে আসে এবং যে ইউনিভার্সিটিগুলোতে আসছে সেগুলো থেকে আমরা মোটামুটি একটা অ্যানালাইসিস দাঁড় করালাম। তাহলে চলো আমরা টাইপ ওয়াইজ আস্তে আস্তে আগাই। আমাদের মোটামুটি 6টা টাইপ, এই 6টা টাইপের জিনিসগুলো একটু দেখতে হবে। সরল দোলন গতির সমীকরণ ও সমাধান, এইটা দিয়ে যদি আমরা শুরু করি, আমাদের ঢাকা ভার্সিটির 22-23-এ এখান থেকে কিন্তু একটা প্রমাণ আসছে। সো আমরা সাধারণত থিওরিটিক্যাল প্রুফ বা ফর্মুলার প্রুফগুলো পড়ি না বা স্কিপ করি, কারণ সিকিউতে দরকার হয় না। কিন্তু ঢাকা ভার্সিটি 22-23 আবার জগন্নাথ ইউনিভার্সিটিতেও কিন্তু আমরা বিভিন্ন সময় ছোটোখাটো ফর্মুলার প্রুফগুলো আসতে দেখেছি। যেমন বলেছে একটা সরল দোলন গতি সম্পন্ন বস্তুর ব্যবকলনীয় সমীকরণটা লিখো এবং দেখাও যে এই সমীকরণটা বা এই ইকুয়েশনটা ওই সমীকরণের জন্য একটা সমাধান। তাহলে সরল ছন্দিত স্পন্দনের আমরা যদি একটু ব্যবকলনীয় সমীকরণের দিকে তাকাই, তাহলে ব্যবকলনীয় সমীকরণটা কি, যেটার মধ্যে ব্যবকলনের পার্ট আছে। তাহলে এখান থেকে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা ব্যবকলনীয় সমীকরণ যেটা লিখব, সেই ব্যবকলনীয় সমীকরণটা কেমন হয়, এটা হয় হচ্ছে গিয়ে d2x ডিভাইডেড বাই d2x dt2 এভাবে বলা যায়, মানে ডবল ডিফারেন্সিয়েশন অফ x উইথ রেসপেক্ট টু টাইম, সময়ের সাপেক্ষে x এর দুইবার ব্যবকলন প্লাস ওমেগা স্কয়ার x ইজ ইকুয়ালস টু 0। তাহলে সরল ছন্দিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ হচ্ছে এইটা। এখন আমাকে যেটা বলেছে যে প্রদত্ত সমীকরণ, আমাদের যে গিভেন ইকুয়েশনটা আছে, প্রদত্ত সমীকরণটার দিকে তাকালে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সমীকরণটা হচ্ছে x ইজ ইকুয়ালস টু a সাইন ওমেগা টি প্লাস ডেল, হচ্ছে কি আমাদের আদি দশা, সাইন ওমেগা টি প্লাস ডেল হচ্ছে পুরোটা হচ্ছে আমার দশা এবং এ হচ্ছে গিয়ে বিস্তার। তাহলে এটা আমাদের এক্স এর ইকুয়েশন। এখন এক্স কে আমাদের দুইবার ব্যবকলন করে দেখতে হবে, সমীকরণের বাম পাশে বসালে ডান পাশটা শূন্য আসে কিনা। তাহলে এক্স কে আমরা একবার সময়ের সাপেক্ষে ব্যবকলন করে ফেলি, তাহলে ডিএক্স ডিটি বা ডিডিটি অফ এক্স, এটা যদি আমরা করি তাহলে এখানে আমাদের এ হচ্ছে গিয়ে ধ্রুবক, এখানে আমাদের সম্পূর্ণ ডান পাশটাকে ডিডিটি করতে হয়, মানে সময়ের সাপেক্ষে ব্যবকলন করতে হয়, এ সাইন ওমেগা টি প্লাস ডেল। তাহলে এখন এখান থেকে ধ্রুবক হচ্ছে এ, তাহলে সেই ক্ষেত্রে এ হচ্ছে বাইরে চলে আসবে এবং আমরা জানি সাইন থিটার ব্যবকলন হয় হচ্ছে গিয়ে কস থিটা, তাহলে সাইনকে ডিফারেন্সিয়েশন করলে আসে হচ্ছে গিয়ে কস, আর কসকে ডিফারেন্সিয়েশন করলে আসে মাইনাস সাইন। তাহলে এখান থেকে কস থিটা বসালাম, থিটা হচ্ছে গিয়ে ওমেগা টি প্লাস ডেল। আবার থিটার ভিতরেও কিন্তু একটা টি যুক্ত টার্ম আছে, তাহলে সেই ক্ষেত্রে ডেল হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ব্যবকলন হবে 0 এবং এই সম্পূর্ণ ব্র্যাকেটের থিটার অংশটাকে আবার একবার সময় সাপেক্ষে ব্যবকলন করতে হবে। তো ডেলকে ব্যবকলন করলে 0 আসবে আর ওমেগা কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, ডিটি 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমার একটা কনস্ট্যান্ট কিন্তু বাইরে চলে আসে, সেটা হচ্ছে ওমেগা। তাহলে ডিডিটি অফ এক্স, এটার জন্য আমার ইকুয়েশন আসবে হচ্ছে ওমেগাটাকে সামনে নিয়ে এসে এর সাথে গুণ করব, তাহলে ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল, এরকম একটা ইকুয়েশন আমরা ডিডিটি অফ এক্স করলে পাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এখন এটাকে আরেকবার ব্যবকলন করি সময়ের সাপেক্ষে, তখন এটা হয়ে যাবে দুইবার ব্যবকলন বা ডবল ডিফারেন্সিয়েশন অফ এক্স। তাহলে দুইবার ব্যবকলন করলে আমাদের সময়ের সাপেক্ষে এই যে ইকুয়েশনটা ওখানে পেলাম, ওকে আবার হচ্ছে গিয়ে কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমাদের ওই ইকুয়েশনটা কত পাওয়া গেল, ওইটা পাওয়া গেল হচ্ছে গিয়ে ওমেগা এ cos ওমেগা টি প্লাস ডেল। এবার আমাদের সমীকরণের ধ্রুবককে ওমেগা ইন্টু এ, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইকুয়েশনে ওমেগা ইন্টু এ বাইরে চলে আসবে আগে, আর cos এর ডিফারেন্সিয়েশন কি আসবে, cos এর ডিফারেন্সিয়েশন আসবে হচ্ছে গিয়ে মাইনাস সাইন, তাহলে মাইনাস সাইন থিটা, থিটা হচ্ছে ওমেগা টি প্লাস ডেল। আবার থিটার ভিতরে আবার একটা টি ওয়ালা টার্ম আছে, তাহলে ওমেগা টি প্লাস ডেল পুরাটাকে ডিফারেন্সিয়েশন করব,
ডেল ধ্রুবক, ডিফারেন্সিয়েশন হবে 0, আর ওমেগা টি এর ডিফারেন্সিয়েশন হবে ওমেগা ইন্টু ডিটি বাই ডিটি মানে 1। তাহলে এখান থেকে আবার কি বের হয়ে আসবে, আরেকটা ওমেগা বের হয়ে আসবে। তাহলে এখন এখানে যে ওমেগা বের হয়ে আসলো, ওমেগাটাকে আমরা সামনে নিয়ে এসে গুণ করে দিব, আর এই মাইনাসটাকেও সামনে নিয়ে আসবো। তাহলে এখান থেকে আসবে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার, তার সাথে থাকবে হচ্ছে এ, তার সাথে থাকবে হচ্ছে সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এরকম। আবার খেয়াল করে দেখো, এখানে যে আমাদের এ সাইন ওমেগা টি প্লাস ডেল আসলো, এটা কিন্তু আবার এক্স। তাহলে সেই ক্ষেত্রে আমরা এইখানে যে ডি টু এক্স ডিটি টু লিখলাম, এটাকে আমরা লিখতে পারছি হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, ঠিক আছে, মাইনাস ওমেগা স্কোয়ার আর ওই পোর্শনটুকুকে এক্স। তাহলে এখন আমরা আসি হচ্ছে আমাদের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনের বাম পক্ষে লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইডে আমাদের এখানে ইকুয়েশনটা কি দেওয়া আছে, ইকুয়েশনটা দেওয়া আছে হচ্ছে গিয়ে ডি টু এক্স ডিটি টু প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়ালস টু 0। তাহলে নেক্সট লাইনে আমরা ডি টু এক্স ডিটি টুর জায়গায় এই যে অরেঞ্জ কালার দিয়ে আমরা যেটা লিখে রাখছি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটাকে বসাই দিতে পারি। আর ওই পাশে আমাদের প্লাস ওমেগা স্কোয়ার এক্স আছে, ডান পাশে আছে হচ্ছে 0। তো আমার লেফট হ্যান্ড সাইড নিয়ে যেহেতু কাজ করতেছি, তাহলে আমার আর এখানে 0 লেখার দরকার নেই। তাহলে ইজ ইকুয়ালস টু দিয়ে আমরা এখানে রেজাল্ট বানায় ফেললাম, ইজ ইকুয়ালস টু আসলো 0। তখন আমরা লিখতে পারবো হচ্ছে গিয়ে রাইট হ্যান্ড সাইড। তাহলে যেহেতু আমাদের কোশ্চেনে বলছে যে দেখাও এটা একটা প্রুফ, তাই আমরা লাস্টে লিখে দিলাম দেখানো হলো, অথবা শর্ট যেভাবে লিখি। তাহলে দেখাও যে এই ইকুয়েশনটা এটার একটা সমাধান। তো এই ইকুয়েশনটা ধরেই কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন করে করে আবার এই সমীকরণের মধ্যে মান বসায় দেখলাম, রেজাল্টটা ঠিকঠাক মতো সেম আসে। ঠিক আছে, তাহলে এটা আশা করি বোঝা গেল। নেক্সটে চলে আসি হচ্ছে কি আরেকটা ম্যাথে। এখানে বলেছে সরল ছন্দিত স্পন্দনরত কণার আদি সরণ বিস্তারের অর্ধেক হলে আদি দশা কত হবে। তো আদি দশা বলতে আমার কাছে জিজ্ঞেস করেছে ডেলের ভ্যালু কত, আর সরল ছন্দিত স্পন্দনরত করার আদি সরণ, আদি সরণ মানে একদম শুরুর কথা বলেছে, একদম শুরুতে সময় কত হয়, সময় হচ্ছে গিয়ে 0। আর আদি সরণ বিস্তারের অর্ধেক, তার মানে আমাদের শুরুতে যেই সরণ ছিল এক্স, সেটা হবে হচ্ছে টোটাল যে বিস্তার আছে সেই বিস্তারের হাফ। তাহলে at t is equals to 0, x is equals to a by 2, আমাকে এখান থেকে ডেলের মান কত হবে সেটা হচ্ছে বের করতে বলেছে। ডেলের মান 0 না, ডেলের মান হচ্ছে কত হবে এটা হচ্ছে আমাকে এখান থেকে ফাইন্ড আউট করতে বলেছে, যে আদি দশাটা কত হবে। তাহলে আমাদের ইকুয়েশন কি, ইকুয়েশন হচ্ছে x is equals to a sin omega t প্লাস ডেল, a sin omega t প্লাস ডেল। তাহলে এইখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে টি এর ভ্যালুটা কত, টি এর ভ্যালু বসাইতে হবে 0, আর এই যে এক্স এর ভ্যালু বসাতে হবে হচ্ছে বিস্তারের অর্ধেক। তাহলে এক্স এর জায়গায় আমরা বসিয়ে দিলাম হচ্ছে a ডিভাইডেড বাই 2, আর এখানে থাকলো a, তার সাথে এখানে থাকলো হচ্ছে গিয়ে শুধুমাত্র সাইন ডেল, কারণ ওমেগা টি এর পার্টটা পুরোপুরি 0 চলে আসবে, টি 0 হওয়ার জন্য ওমেগা ইন্টু 0 0। তাহলে এখান থেকে আমার এ ক্যান্সেল আউট করা যায়, এ ক্যান্সেল আউট করলে বাম পাশে থাকে হচ্ছে হাফ, আর ডান পাশে থাকে হচ্ছে সাইন ডেল। আশা করি এখন ডেল বের করা খুবই সহজ তোমাদের জন্য। ডেল হবে হচ্ছে সাইন ইনভার্স হাফ। তাহলে সাইন ইনভার্স হাফ কত ডিগ্রি, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে গিয়ে 0, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে গিয়ে হাফ, তারপর 1/√2, তারপর √3/2, তারপর হচ্ছে 1। তাহলে সাইন ইনভার্স হাফ, এটার জন্য আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে 30 ডিগ্রি। সাইন ইনভার্স হাফ এটার জন্য আমরা তাহলে লিখতে পারি হচ্ছে 30 ডিগ্রি, বাস। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ডেলের যে ভ্যালুটা সেটা এখান থেকে পেয়ে গেলাম। এবার তাহলে নেক্সটে চলে আসি। নেক্সটে হচ্ছে গিয়ে আমাদের কি বলছে, আমাদের বলেছে হচ্ছে গিয়ে বেগ ও ত্বরণ বের করতে। তাহলে বেগ ও ত্বরণের ইকুয়েশনগুলো তো আমাদের জানা আছে, ভি বের করা যায়, ভি ম্যাক্স বের করা যায়, এ ম্যাক্স বের করা যায়, বিভিন্ন ইকুয়েশন দিয়ে এগুলো আমরা বের করতে পারি, তোমরা অলরেডি ম্যারাথনে দেখে আসছো। তাহলে বেগ ও ত্বরণ থেকে ঢাকা ভার্সিটির 19-20-এ একটা রিটেন প্রশ্ন আসছে যে সরল ছন্দিত স্পন্দনের একটা বস্তু x is equals to 6 cos 6 পাই টি প্লাস পাই মিটার সমীকরণ অনুসারে স্পন্দিত হচ্ছে, স্পন্দনের কম্পাঙ্ক কত, তার মানে শুধু কম্পাঙ্ক মানে স্মল এফ বের করতে বলছে, কৌণিক কম্পাঙ্ক হলে ওমেগা বের করতাম। আর বলেছে টি ইকুয়ালস টু 2 সেকেন্ড সময়ে এটার বেগের মান এবং ত্বরণের মান কত হবে সেটা নির্ণয় করতে। তো মান নির্ণয় করতে বলছে কিন্তু, হ্যাঁ। তাহলে প্রথম কথা আসলে কম্পাঙ্ক বের করি, আমাদের আদর্শ ইকুয়েশনের সাথে একটু তুলনা করতে হবে। আদর্শ ইকুয়েশন হচ্ছে x is equals to a cos বা a sin, যেটাই নিই না কেন, a cos বা a sin ওমেগা টি প্লাস ডেল্টা, এরকম হচ্ছে আদর্শ সমীকরণ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বিস্তার a হচ্ছে গিয়ে 6, cos এর জায়গায় cos থাকলো, ওমেগা হচ্ছে গিয়ে আমাদের 6 পাই, আর ডেলের মান হচ্ছে গিয়ে এখানে
পাই দেওয়া আছে। তাহলে আমরা ওমেগার মানটা থেকে অঙ্কটা শুরু করতে পারি। ওমেগার মান হচ্ছে গিয়ে 6 পাই, আর ওমেগাকে আমরা আবার লিখতে পারি হচ্ছে গিয়ে 2 পাই এফ। তাহলে 2 পাই এফ সমান সমান কত আসে? 6 পাই। আমি এখান থেকে সুন্দর মতো কোশ্চেনে যে ফ্রিকোয়েন্সি চাইছে বা কম্পাঙ্ক চাইছে সেটা বের করতে পারবো। 2 পাই 6 পাই, 6 পাইকে 2 পাই দিয়ে ভাগ করলে 3 আসবে। তাহলে এখান থেকে এফ এর মান আসবে হচ্ছে গিয়ে 3 হার্জ। বাস, এখানে আমার একটা অ্যান্সার ডান। এরপরে আমাকে যেটা বলেছে যে এক্স এর ইকুয়েশন থেকে বেগ আর ত্বরণের মান বের করতে হবে t = 2 সেকেন্ড সময়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এক্স এর ইকুয়েশন কি? সেই ক্ষেত্রে আমাদের এক্স এর ইকুয়েশন বলে দেওয়া আছে হচ্ছে x = 6.0 মানে শুধু 6, তার সাথে আছে হচ্ছে cos, তার সাথে আছে হচ্ছে 6 পাই t প্লাস এখানে আছে হচ্ছে পাই। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা হচ্ছে কি এখন ডিফারেন্সিয়েশন করব টাইমের রেসপেক্টে। তাহলে ডিডিটি অফ এক্স এখান থেকে বের করতে হবে। তাহলে যদি আমরা এক্স কে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের এইখানে করতে হবে হচ্ছে ডিডিটি অফ 6 cos 6 পাই টি প্লাস পাই। এই পুরাটাকে আমার কি করতে হবে? টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে 6 কনস্ট্যান্ট, 6 কে আমরা শুরুতেই বাইরে নিয়ে যাব, আর cos এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে মাইনাস সাইন 6 পাই টি প্লাস পাই। আবার অসুবিধা হচ্ছে আমরা ব্যবকলন করছি সময়ের সাপেক্ষে, থিটার ভিতরে আবার একটা টি এর সামনে সহগ গুণ করা আছে, তার মানে আবার একটা টি এর টার্ম আছে। তাহলে থিটাটাকে আবার আলাদাভাবে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে পাই হচ্ছে একটা কনস্ট্যান্ট, পাই যেহেতু কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন টাইমের রেসপেক্টে আসবে 0, আর 6 পাই টি এটাকে ডিডিটি করলে 6 পাইটা কনস্ট্যান্ট বাইরে আসবে, টি এর জন্য ডিটি বাই ডিটি 1 হয়ে যাবে। তাহলে এই অংশটুকু থেকে আমাদের কনস্ট্যান্টটা বের হয়ে আসবে কত? 6 পাই। 6 পাইকে আমরা সামনে এনে মাল্টিপ্লাই করে দিব, তাহলে আসবে হচ্ছে মাইনাস 6 6 36 মানে হচ্ছে 36 পাই। এইটা থাকবে এখানে, মাইনাসটাকে সামনে নিয়ে গেলাম, তার সাথে থাকলো হচ্ছে সাইন 6 পাই টি প্লাস পাই। ঠিক আছে, তাহলে এটা আমরা কি বের করলাম? ডিডিটি অফ এক্স, এবং ডিডিটি অফ এক্স মানে হচ্ছে কি আমাদের বেগ। তাহলে সেই ক্ষেত্রে বেগের ইকুয়েশন v আসলো হচ্ছে মাইনাস 36 পাই, তার সাথে থাকলো হচ্ছে সাইন 6 পাই টি প্লাস পাই। এত। এরপরে আমরা এখানে আবার মান বসাবো যে at t = 2 সেকেন্ড, t = 2 সেকেন্ড সময়ে আমাদের হচ্ছে গিয়ে ভেলোসিটির যে ভ্যালুটা আসে সেটা ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে ভেলোসিটির ভ্যালু আসবে হচ্ছে গিয়ে আমাদের স্মল v = মাইনাস 36 পাই, এখান থেকে 36 পাই থাকলো, এটা নিয়ে অসুবিধা না। তারপর হচ্ছে কি আমাদের সাইন 6 পাই, তার সাথে টি হচ্ছে মাল্টিপ্লাই, টি এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 6 × 2 12 পাই, 12 পাই প্লাস পাই হয়ে যাবে। তাহলে মাইনাস 36 পাই, তার সাথে থাকতেছে সাইন 12 পাই প্লাস পাই, তাহলে সাইন 13 পাই, সাইন 13 পাইয়ের মান হচ্ছে গিয়ে 0। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এইখানে আসতেছে হচ্ছে মাইনাস 36 পাই, তার সাথে আসতেছে হচ্ছে সাইন 13 পাই। আমরা জানি সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 90 ডিগ্রি মান 1, সাইন 180 ডিগ্রি মান 0, সাইন 180 মানে পাই, তাহলে পাইয়ের মান 0। নেক্সটে যতগুলো 180-র আমার কি বলে সাব মাল্টিপলস আসবে সবগুলোর জন্য আমার ইভেনচুয়ালি রেজাল্ট আসবে হচ্ছে 0। তাহলে এখান থেকে ওভারঅল রেজাল্ট আসতেছে হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ভেলোসিটি চলে আসলো হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, কারণ সাইন 13 পাই এটার ভ্যালু আসবে হচ্ছে 0। আবার আমরা যে এই যে v কে ডিফারেন্সিয়েশন করলাম, এই ডিডি এক্স কে ডিফারেন্সিয়েশন করলে v আনলাম, নেক্সট আমরা আবার এই v কে ডিফারেন্সিয়েশন করলে অ্যাক্সেলারেশন আনবো। তাহলে ডিডিটি অফ v যদি করি তাহলে এখানে আসবে হচ্ছে গিয়ে ডিডিটি অফ মাইনাস 36 পাই, তার সাথে থাকতেছে হচ্ছে সাইন, তার সাথে থাকবে হচ্ছে গিয়ে 6 পাই টি প্লাস পাই। এটা হচ্ছে আমাদের স্মল v এর ইকুয়েশন। তাহলে ডিডিটি করলে আমাদের এই মাইনাস 36 পাই এটা বাইরে চলে আসবে, এটা হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট। সাইনের ডিফারেন্সিয়েশন কি আসবে? সাইনের ডিফারেন্সিয়েশন আসবে হচ্ছে গিয়ে কস, তাহলে এখান থেকে সাইনকে ডিফারেন্সিয়েশন করলে আসবে হচ্ছে কস, তার ভিতরে থিটা মানে হচ্ছে 6 পাই টি প্লাস পাই। আবারও এখানে টি এর সামনে সহগ গুণ আছে, সো টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে আবার একটা 6 পাই বের হয়ে আসবে, তাহলে এখান থেকে আমরা আবার একটা 6 পাই মাল্টিপ্লাই করে দিব। তাহলে 36 এর সাথে 6 পাই মাল্টিপ্লাই হবে, তাহলে মাইনাস মাইনাসের মতো থাকবে 36 × 6, 6 6 36 এর 6, হাতে থাকবে 3, 3 6 18 আর 3 হচ্ছে গিয়ে 21, মাইনাস 216। এই পাই
গুণ হয়ে আসবে হচ্ছে গিয়ে পাই স্কোয়ার, তাহলে -216 পাই স্কোয়ার, তার সাথে এইখানে ব্র্যাকেটে থাকবে হচ্ছে গিয়ে cos 6 পাই টি প্লাস পাই, cos 6 পাই টি প্লাস পাই এরকম থাকবে। তাহলে এখান থেকে আমরা যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে কি আমার অ্যাক্সেলারেশনের ইকুয়েশন। ভি কে ডিফারেন্সিয়েশন করলে টাইমের রেসপেক্টে ত্বরণ পাওয়া যায়। তাহলে এটার ইকুয়েশন হচ্ছে -216 পাই স্কোয়ার, তার সাথে আছে হচ্ছে থার্ড ব্র্যাকেটে cos 6 পাই টি প্লাস পাই, থিটার ভ্যালুটা। তাহলে এইটুকু হচ্ছে কি আমার সুন্দর মতো ভ্যালু চলে আসলো। এখন আমরা যেটা করব আবার একই রকম at t is equals to 0, t is equals to 2 সেকেন্ড, যখন আমাদের t এর ভ্যালুটা 2 সেকেন্ড বসাচ্ছি অ্যাক্সেলারেশনের আবার ডিফারেন্ট একটা মান পাওয়া যাবে। তাহলে -216 পাই স্কোয়ার, এটাতে আমরা কোনো হাত দিব না, তার সাথে হচ্ছে কি এখানে কি আছে cos আছে, এবং এর সাথে 6 পাই টি প্লাস পাই, টি এর ভ্যালু 2 বসাবো, তাহলে 6 × 2 12 পাই প্লাস পাই, আবারও সেই উপরের জিনিসটাই আসতেছে 12 পাই প্লাস পাই, তাহলে আবার আসতেছে হচ্ছে cos 13 পাই, তাহলে এখান থেকে আসতেছে হচ্ছে -216 পাই স্কোয়ার মাল্টিপ্লাইড বাই cos 13 পাই। এখন cos 13 পাই এর ভ্যালু কত? আমরা জানি cos 0 ডিগ্রির মান হচ্ছে গিয়ে 1, cos পাই এর মান হচ্ছে -1, 2 পাই এর মান 1, 3 পাই এর মান -1, 4 পাই এর মান 1, 5 পাই এর মান -1। তার মানে পাই এর সামনে যখন আমার এই অড নাম্বার আসতেছে তখনই রেজাল্ট কিন্তু -1 আসে, পায়ের সামনে যখন ইভেন নাম্বার আসে তখন রেজাল্ট আসে হচ্ছে 1। যেহেতু পায়ের সামনে এখানে 13 আছে, সো এটা একটা অড নাম্বার, এটা যেহেতু মাল্টিপ্লাই করতেছি মানে বিজোড় সংখ্যা মাল্টিপ্লাই করতেছি, তখনই কিন্তু আমার এখান থেকে রেজাল্ট আসবে -1। তাহলে এখান থেকে আমার 216 পাই স্কোয়ার, তার সাথে আমাদের এখান থেকে রেজাল্টের একটা -1 গুণ হবে, সো আমাদের রেজাল্ট আসবে হচ্ছে গিয়ে 216 পাই স্কোয়ার, 216 পাই স্কোয়ার। যেহেতু আমরা অ্যাক্সেলারেশন বের করলাম, সো এটার জন্য আমাদের রেজাল্ট আসবে হচ্ছে গিয়ে বা ইউনিট আসবে হচ্ছে গিয়ে মিটার পার সেকেন্ড স্কোয়ারে। তাহলে আমাকে t is equals to 2 তে ভেলোসিটি বের করতে বলেছে, t is equals to 2 তে আমাকে অ্যাক্সেলারেশন বের করতে বলছে, আর ফ্রিকোয়েন্সির ভ্যালুটা বের করতে বলছে। আমরা তাহলে এখানে মোটামুটি সবগুলা জিনিসই একসাথে বের করে নিতে পারলাম আর কি। ঠিক আছে, তাহলে আশা করি এই পর্যন্ত মোটামুটি সবগুলা জিনিস ক্লিয়ার। নেক্সটে হচ্ছে কি আমাদের বলেছে যে একটা সরল দোলন গতির সমীকরণ দেয়া আছে। তাহলে সরল দোলন গতির সমীকরণটা কেমন? y = 20 sin 10t - π/6। তো আমাকে জিজ্ঞেস করেছে এটার কম্পাঙ্ক কত, ফ্রিকোয়েন্সি, তার মানে স্মল f বের করতে হবে। আমাকে জিজ্ঞেস করেছে সর্বাধিক সরণ কত, মানে হচ্ছে অ্যামপ্লিটিউড কত, এটা বের করতে হবে, গতিবেগ কত এবং ত্বরণ কত। সো গতিবেগ আর ত্বরণে কিন্তু মান নির্ণয় করতে বলেনি, বলেছে গতিবেগ ও ত্বরণ নির্ণয় করো, ভেলোসিটি এন্ড অ্যাক্সেলারেশন বের করতে বলেছে। ভালো কথা। তাহলে এটার সাথে আবার আমরা আমাদের ইকুয়েশন যেটা আমরা জানি সেই ইকুয়েশনটাকে হচ্ছে গিয়ে একটু রিলেট করি, x = a sin ওমেগা টি মাইনাস ডেল বা ওমেগা টি প্লাস ডেল। আবারও যদি একটু কম্পেয়ার করি তাহলে এখানে কিন্তু আমি অলরেডি এই যে সর্বাধিক সরণ মানে অ্যামপ্লিটিউডের ভ্যালুটা সেটা বের করতে পারছি, এটার ভ্যালু 20, ওমেগার ভ্যালু তাকালেই দেখা যাচ্ছে 10, আর ডেলের ভ্যালু কত, ডেলের ভ্যালু হচ্ছে π/6। তাহলে এখান থেকে কিন্তু সবার আগে 1 নম্বরে আমাদের সর্বাধিক সরণ যেটা a, সেটার ভ্যালু কিন্তু বের হয়ে আসলো। ইউনিট কোনো কিছু না বলা থাকলে মিটারেই দেওয়া আছে, তাহলে এখান থেকে a এর ভ্যালু কত, a এর ভ্যালু হচ্ছে 20 মিটার। বাস অ্যানালাইসিস করে এটা 1 নম্বরে পেয়ে গেলাম। 2 নম্বরে আমার কাছে যেটা জিজ্ঞেস করেছে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কত। আমরা ওমেগা দেখতে পাচ্ছি, ওমেগার মান হচ্ছে কত, ওমেগার মান হচ্ছে 10। ওমেগাকে আমরা কি লিখতে পারি, ওমেগাকে লিখতে পারি 2πf, তাহলে 2πf = 10। তাহলে এখান থেকে ফ্রিকোয়েন্সি স্মল f, f এর ভ্যালু আসবে হচ্ছে 10/2π, তাহলে 10/2 হচ্ছে গিয়ে 5, তাহলে এখান থেকে আমাদের ফ্রিকোয়েন্সি f এটার ভ্যালু আসতেছে হচ্ছে 5/π। যেহেতু আমার কাছে ক্যালকুলেটর নাই আমি 5/π পর্যন্ত রেখে দিব, এর সামনে আর আগাবো না, তাহলে ফ্রিকোয়েন্সির ভ্যালু আসবে হচ্ছে 5/π হার্জ। এরপরে বলেছে ইকুয়েশন থেকে গতিবেগ আর ত্বরণ বের করতে। সো 3 নম্বরে আমাদের ইকুয়েশনটা এখন কাজে লাগবে। এবার y দিয়ে ইকুয়েশন লিখে দিছে 20 sin, তার সাথে আছে হচ্ছে 10t - π/6, 10t - π/6। বেগ কিভাবে বের করব? বেগ হচ্ছে গিয়ে এই যে y দেওয়া আছে এটাকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে আমার এখান থেকে আসবে হচ্ছে 20। সাইনের ডিফারেন্সিয়েশন কি আসবে, সাইনের ডিফারেন্সিয়েশন আসবে হচ্ছে গিয়ে cos, তাহলে cos 10t - π/6। আবারও সে একই সমস্যা, আমরা থিটা যাকে ধরছি ওটার ভিতরে t এর সামনে আবার একটা
কোএফিসিয়েন্ট গুণ করা আছে বা সহগ গুণ করা আছে এবং টি এর একটা টার্ম আছে। সো এইটাকে আবার একবার টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে। π/6 কনস্ট্যান্ট, তাহলে π/6 এর ডিফারেন্সিয়েশন আসবে হচ্ছে গিয়ে 0। 10টি আছে, এটাকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে, dt 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমার একটা কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, কনস্ট্যান্টের ভ্যালু চলে আসবে হচ্ছে 10। তাহলে এখান থেকে স্মল ভি পেয়ে গেলাম, y বা সরণ ডিসপ্লেসমেন্টকে ডিফারেন্সিয়েশন করে ভেলোসিটি পাওয়া গেল। 20 সাথে আমরা 10 কে মাল্টিপ্লাই করব, তাহলে এখান থেকে চলে আসবে হচ্ছে 200, তার সাথে থাকবে হচ্ছে cos 10t - π/6 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, v এর ভ্যালুটা পেয়ে গেলাম। আমাকে হচ্ছে v এর ইকুয়েশনটা বের করতে বলছে, v এর আর ভ্যালুটা হচ্ছে এখান থেকে বের করতে বলে নাই। আর নাম্বার 4 এ হচ্ছে আমাদের বলেছে অ্যাক্সেলারেশন বের করতে। সো আমরা এই v এর ইকুয়েশনকে আরেকবার হচ্ছে গিয়ে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব। তাহলে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে আবার আমাদের ddt করতে হবে হচ্ছে 200 cos 10t - π/6 কে। তাহলে 200 cos 10t - π/6, এটাকে আবার আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে 200টা কনস্ট্যান্ট, 200কে আমরা বাইরে নিয়ে গেলাম। আর এই যে cos থিটা ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস সাইন, তার সাথে থাকবে হচ্ছে 10t - π/6। আবারও থিটার ভিতরে 10t আছে, এই ব্র্যাকেটটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, কনস্ট্যান্ট 10 বাইরে চলে আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে ddt অফ v মানে হচ্ছে অ্যাক্সেলারেশন a, এর জন্য আমরা পাচ্ছি -200, 200 এর সাথে 10 দিয়ে গুণ করলে আসবে হচ্ছে -2000, তার সাথে থাকবে হচ্ছে সাইন, তার সাথে থাকবে হচ্ছে 10t - π/6 প্লাস। তাহলে এখান থেকে আমি সুন্দর মতো অ্যাক্সেলারেশনও বের করে ফেলতে পারলাম। তাহলে আমাদের ইকুয়েশনের অ্যান্সারগুলো কি আসলো, আমাদের a এর মান আসলো গিয়ে হচ্ছে গিয়ে 20, আর স্মল f এর ভ্যালু আসলো হচ্ছে গিয়ে আমাদের 5/2π। আমাদের যেহেতু 5/π, যেহেতু আমাদের কাছে ক্যালকুলেটর নাই, সো আমরা হচ্ছে গিয়ে 5/π পর্যন্তই রেখে দিব। আমাদের v এর ভ্যালু আসলো হচ্ছে গিয়ে 200 cos 10t - π/6, আর এটাকে ডিফারেন্সিয়েশন করে আমরা এখান থেকে অ্যাক্সেলারেশন বের করলাম, সেটার ভ্যালু আসলো হচ্ছে গিয়ে -2000 sin 10t - π/6। ঠিক আছে, তাহলে নেক্সটে চলে যাই। নেক্সটে আমাদের এখানে আরেকটা ম্যাথ বলে দিয়েছে। এই ম্যাথের মধ্যে আমাদের বলা আছে যে সরল দোল গতিতে চলমান একটা বস্তুর সর্বোচ্চ ত্বরণ বলতে আমরা কি বুঝি, সর্বোচ্চ ত্বরণ বলতে আমরা বুঝি হচ্ছে a max, এবং সর্বোচ্চ গতি বলতে আমরা কি বুঝি, এটা বলতে আমরা বুঝি v max। তাহলে সরল দোলন গতির সময়কাল নির্ণয় করো, সময়কাল মানে পর্যায়কাল, টাইম পিরিয়ড, এটা আমাকে এখান থেকে ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে এখন কথা হচ্ছে যে এই যে আমাদের a max বলে দেওয়া আছে, a max এর ইকুয়েশন কি, -ω²x -ω²a, v max = ω_a, আর a max এর ইকুয়েশন হচ্ছে -ω²a। এইটার ভ্যালু আমাদের কত বলে দেওয়া, সর্বোচ্চ ত্বরণের মান বলে দেওয়া আছে। যেহেতু মান বলে দেওয়া আছে, তাহলে আর আমাদের এখানে মাইনাসটা ইউজ করার দরকার পড়বে না। যেহেতু a max আমরা সর্বোচ্চ ত্বরণ বা ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশনের মান দেয়া আছে, সেই ক্ষেত্রে মাইনাসটা দেওয়ার দরকার পড়ে না, কারণ মাইনাস দিয়ে আমরা দিক বুঝাই। তাহলে a max হচ্ছে ω²a, এইটার ভ্যালু কত বলে দেওয়া, এটার ভ্যালু বলে দেওয়া হচ্ছে গিয়ে 15π। এটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে রাখলাম, ইকুয়েশন নাম্বার 1। আর সর্বোচ্চ গতি সেটা হচ্ছে গিয়ে আমাদের v max এর ইকুয়েশন আমরা জানি, v max = ω_a, ω_a এর ইকুয়েশন কত বলে দেওয়া আছে, 10 মিটার/সেকেন্ড। তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের ইকুয়েশন নাম্বার 2। তাহলে ইকুয়েশন 1-এ ω² আছে, এটাতে ω_a আছে, কাটাকাটি করলে কিন্তু সুন্দর মতো একটা ওমেগা বের হয়ে আসবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ইকুয়েশন নাম্বার 2 যেটা, এটাকে ডিভাইড করব হচ্ছে কি ইকুয়েশন নাম্বার 1 দিয়ে। তাহলে এখানে থাকবে হচ্ছে গিয়ে ω²a, নিচে থাকবে হচ্ছে গিয়ে ω_a, এইখানে থাকবে হচ্ছে গিয়ে 15π, আর এখানে থাকবে হচ্ছে গিয়ে 10। তাহলে ক্যালকুলেশনে আমাদের এখান থেকে সুন্দর কাটাকাটির পর একটা ওমেগা বের হয়ে আসবে, আর এটাকে 5 দিয়ে কাটাকাটি করলে নিচে হবে 5 দুগুণে 10, উপরে হবে 3 5-এ 15। তাহলে এখান থেকে আসবে হচ্ছে গিয়ে 3π। ঠিক আছে, 3π। তাহলে এখন আসলো ওমেগা, আমাকে টাইম পিরিয়ড বের করতে বলেছে। তাহলে ওমেগাকে কনভার্ট করে নিব, ওমেগার অনেকগুলা ফর্মুলা হয়, তার মধ্যে টাইম পিরিয়ডের ফর্মুলা হচ্ছে ওমেগা = 2π/T। তাহলে 2π/T উইল বি ইকুয়ালস টু 3π/2। তাহলে পাই গুলো সুন্দর মতো ক্যান্সেল আউট হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে গেলে 2/T চলে আসবে হচ্ছে 3/2। তাহলে এখান থেকে যদি আমরা T মাল্টিপ্লাই মানে T ফাইন্ড আউট করতে যাই, তাহলে 2 এর সাথে 2 কে মাল্টিপ্লাই করে দিব, ডিভাইড করব হচ্ছে কত দিয়ে, 3 দিয়ে। তাহলে রেজাল্ট আসবে হচ্ছে গিয়ে 4/3। টাইম পিরিয়ডের ভ্যালু আসবে 4/3 সেকেন্ড। এভাবেও রেখে দিতে পারি,
এটাও কারেক্ট অ্যান্সার। আবার যদি 4/3-কে আমরা হচ্ছে গিয়ে 1.33 সেকেন্ড এভাবে করে লিখি, কারণ 3 4 দিয়ে ডিভাইড করলে একবার যাবে, সো 1 ভাগশেষ থাকে, দশমিক বসাবো 10, তারপর 10-এ যতবার 3 ভাগ করব 3 আসতে থাকবে, সো 1.33 সেকেন্ড এইভাবেও আমরা দিতে পারি। দুইটাই আমাদের জন্য কারেক্ট অ্যান্সার, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে প্রসেস কি, mx এর ইকুয়েশনটা জানা থাকবে বা জানা লাগবে, vmax এর ইকুয়েশনটা জানা লাগবে। একটা ইকুয়েশন দিয়ে একটা ইকুয়েশনকে সিম্পলি ভাগ করে দিলেই আমার এখান থেকে আস্তে আস্তে ভ্যালুগুলা আসা শুরু করবে আর কি। ঠিক আছে, নেক্সটে চলে যাই। নেক্সটে বলছে সাম্যাবস্থা থেকে কত দূরে সিম্পল হারমোনিক মোশনে থাকা বস্তুর বেগ সর্বোচ্চ বেগের 1/3 হবে। সাম্যাবস্থা থেকে কত দূরে, তার মানে হচ্ছে এখান থেকে আমাকে একটা বেসিক্যালি এক্স বের করতে বলছে। তো বস্তুর বেগ কি হবে, সর্বোচ্চ বেগের 1/3। তার মানে প্রশ্নে আমাদের বলছে বস্তুর যে ভেলোসিটি ভি, সেটা হবে হচ্ছে গিয়ে 1/3 অফ দ্য সর্বোচ্চ বেগ হচ্ছে গিয়ে ভি ম্যাক্স। হ্যাঁ, তাহলে স্মল ভি এর ইকুয়েশন কি, আমরা ইন জেনারেল জানি ভি এর ইকুয়েশন হচ্ছে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এখান থেকে ভি ম্যাক্স এর ইকুয়েশন হচ্ছে ওমেগা এ, একটু আগে আমরা লিখছি। তাহলে ভি ম্যাক্স এর ইকুয়েশন হচ্ছে ওমেগা এ এর নিচে এখানে থাকবে হচ্ছে গিয়ে 3। তাহলে বোথ সাইড থেকে আমরা এ কে ক্যান্সেল আউট করে ফেলতে পারি, ওমেগা গুলাকে ক্যান্সেল আউট করে ফেলতে পারি এবং বোথ সাইড স্কোয়ার করে দিতে পারি। তাহলে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার রুটটাকে বের করার জন্য আমরা একটা স্কোয়ার করে ফেললাম, রুটটাকে সরায় ফেলার জন্য এবং এক্সকে বের করার জন্য। আর এই পাশ থেকে হচ্ছে আমাদের a/3 আছে, এটাকেও আমরা করে ফেললাম হচ্ছে স্কোয়ার, কারণ ওমেগা বোথ সাইড থেকে কাটাকাটি চলে গেল। তাহলে এইখান থেকে আমাদের রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার হয়ে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হিসেবে বের হয়ে আসবে। আর এখানে আমাদের হচ্ছে এ স্কোয়ার ডিভাইডেড বাই 9, এটার জন্য আমার ভ্যালু আসতেছে হচ্ছে এ স্কোয়ার ডিভাইডেড বাই 9। তাহলে এখন বলেছে সাম্যাবস্থা থেকে কত দূরে, সো এক্স এর ভ্যালুটা আমাদের এখানে ফাইন্ড আউট করতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা এক্স স্কোয়ার ফাইন্ড আউট করতে যাই, ওকে ডান পাশে নিয়ে গেলে পজিটিভ হয়ে যাবে, এ স্কোয়ার বাই 9 কে এই পাশে নিয়ে আসলে নেগেটিভ হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 9, আমরা এখান থেকে একটা এ স্কোয়ার কমন নিয়ে নিতে পারি, তাহলে এখান থেকে আসবে হচ্ছে 1 মাইনাস 1/9। তাহলে 9 যদি আমরা ডিনোমিনেটরে নেই বা লসাগুতে নেই, তাহলে উপরে হবে 9 মাইনাস 1, সো 8 ডিভাইডেড বাই 9 আসে, তাহলে এখান থেকে আসবে হচ্ছে গিয়ে 8 ডিভাইডেড বাই 9 এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের এক্স স্কোয়ারের যে ইকুয়েশন সেটা আসলে হচ্ছে গিয়ে 8 ডিভাইডেড বাই 9। এখন সাম্যাবস্থা থেকে কত দূরে বলতে ডানেও বুঝাতে পারে বামেও বুঝাতে পারে। তাহলে এক্স স্কোয়ার যদি আমার 8/9 এ স্কোয়ার হয়, তাহলে সেই ক্ষেত্রে এক্স এর ইকুয়েশন কত হবে, এক্স এর ইকুয়েশন হবে হচ্ছে রুট ওভার 8 ডিভাইডেড বাই 9 এ স্কোয়ার। তো এ স্কোয়ার রুট হয়ে হচ্ছে এ বের হয়ে আসবে, আর এখানে হচ্ছে 9 রুট হয়ে 3 বের হয়ে আসবে। 8কে আমরা লিখতে পারি 2√2, 2 স্কোয়ার হচ্ছে 4, আবার √2 স্কোয়ার করলে 2 আসে, 4 × 2 8 আসে। তাহলে এক্স কে আমরা এখন এইভাবে করে লিখতে পারি যে প্লাস মাইনাস 8 এর ক্ষেত্রে আমরা লিখতে পারি 2√2, 9 কে রুট করে আমরা লিখতে পারি হচ্ছে 3, তার সাথে এখানে থাকবে হচ্ছে গিয়ে a। তাহলে আমাদের এক্স এর ভ্যালুটা আসবে হচ্ছে প্লাস মাইনাস 2√2 ডিভাইডেড বাই 3। ঠিক আছে, তাহলে আমাদের গিভেন আমাদের কোশ্চেনের মধ্যে যা দেওয়া আছে সেটা দিয়ে কিন্তু আমরা সলভ করে ফেলতে পারবো। আমাদের যেটা বলেছে v ইজ ইকুয়ালস টু 1/3 v ম্যাক্স, এটা যদি আমরা ইভেনচুয়ালি ফাইন্ড আউট করতে পারি, তাহলে বাকি জিনিস কিন্তু আমার লাইন বাই লাইন ইকুয়েশন বসালে ক্যালকুলেশন করলে এখান থেকে কারেক্ট অ্যান্সারটা চলে আসে আর কি। ঠিক আছে, তাহলে আশা করি এটা বোঝা গেল। আচ্ছা, এবার তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথে আমাদের বলছে হচ্ছে গিয়ে সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন একটা বস্তুর বেগ 3 মিটার পার সেকেন্ড, স্মরণ যখন 4 মিটার হয়, স্মরণ তখন 4 মিটার হয়, আবার বেগ যখন 4 মিটার পার সেকেন্ড, স্মরণ তখন কি হয় 3 মিটার হয়। তাহলে দুইটা কেস বলা আছে, দুইটা কেস থেকে দুইটা ইকুয়েশন পাবো। আমাকে বলেছে দোলনের বিস্তার কত বের করতে হবে, তাহলে এ বের করতে হবে, আর পর্যায়কাল আমাকে টাইম পিরিয়ড বের করতে বলছে, সো টি বের করতে হবে। তাহলে বেগ আর হচ্ছে গিয়ে স্মরণ এগুলো দেয়া আছে। তো বেগের সাথে স্মরণের সাথে যে রিলেশনটা সেটা হচ্ছে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা দিয়ে হচ্ছে আমরা সাধারণত ভি বের করতে পারি। তাহলে আমাদের এখানে প্রথমে বলছে ভি এর মান 3 মিটার পার সেকেন্ড v1, তাহলে যখন আমার স্মরণ x1 হচ্ছে, এবং এটা হচ্ছে গিয়ে v2 যখন আমার স্মরণের মান আসতেছে হচ্ছে গিয়ে x2। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো হচ্ছে গিয়ে v1 ইজ ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার এরকম। এবং v1 এর এখানে আমরা মানে ভ্যালু বসায় দিই, v1 এর মান হচ্ছে গিয়ে 3, তাহলে এখান থেকে আসবে 3 ইজ ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস x1 এর ভ্যালু হচ্ছে গিয়ে 4 মিটার, তাহলে এটা হচ্ছে গিয়ে 4 স্কোয়ার।
অর এখান থেকে আমরা একটু ছোট করে লিখতে পারি 3 ইজ ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার মানে 16। এখান থেকে আমরা একটা ইকুয়েশন পেয়ে যাব। সেকেন্ডলি বলছে যে যখন এটার ভেলোসিটি আবার v2 ইজ ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার, এতে কোনো চেঞ্জ আনছে কিনা এমন কোনো কিছু বলা নাই, তার মানে এ একটাই আসবে। তাহলে v2 এর ভ্যালু কত 4 মিটার পার সেকেন্ড এবং তখন x2 এর ভ্যালু হচ্ছে গিয়ে 3, তাহলে এটা হচ্ছে গিয়ে 4, এখান থেকে আসতেছে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে গিয়ে 3 স্কোয়ার। তাহলে এখান থেকে একটা ইকুয়েশন বের করা যায় 4 ইজ ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস 9। তাহলে এইটাকে আমরা আরেকটা ইকুয়েশন দিতে পারি, ইকুয়েশন নাম্বার 2। তাহলে এখান থেকে এই দুইটা ইকুয়েশনকে যদি আমরা ডিভাইড করি ওমেগাগুলো সুন্দর ক্যান্সেল আউট হয়ে যাবে, শুধুমাত্র এ থাকবে, আমাদের এটা এখান থেকে সুন্দর মতো বের হয়ে আসবে আর কি। তাহলে এইখান থেকে যেহেতু এ বের হয়ে আসবে, আমরা তাহলে এই দুইটা ইকুয়েশনকে একটাকে দিয়ে একটা ডিভাইড করি। তাহলে এখান থেকে আমরা দিতে পারি হচ্ছে কি ইকুয়েশন নাম্বার 1 ডিভাইডেড বাই 2। 1কে যদি 2 দিয়ে ডিভাইড করা হয় তাহলে এই লেফট হ্যান্ড সাইডে থাকবে বা বাম পাশে থাকবে হচ্ছে গিয়ে 3 ডিভাইডেড বাই 4, আর ডান পাশে ওমেগা আর ওমেগা ক্যান্সেল আউট হয়ে যাবে, উপরে থাকবে হচ্ছে গিয়ে রুট ওভার এ স্কোয়ার মাইনাস 16 আর নিচে থাকবে হচ্ছে গিয়ে রুট ওভার এ স্কোয়ার মাইনাস 9, এ স্কোয়ার মাইনাস 9 এ স্কোয়ার মাইনাস 16। রুটগুলোকে সরানো লাগবে, রুটগুলোকে সরানো লাগলে বোথ সাইড করতে হবে স্কোয়ার, তাহলে 3/4 এটাকে স্কোয়ার করলে আসবে হচ্ছে গিয়ে 9/16, আর এই পাশ থেকে আমরা তখন পেয়ে যাব হচ্ছে গিয়ে এ স্কোয়ার মাইনাস 16 আর এটা পেয়ে যাব হচ্ছে এ স্কোয়ার মাইনাস 9। এরপর আমরা সুন্দর মতো ক্রস মাল্টিপ্লিকেশন করে দিব, তাহলে 16 এ স্কোয়ার বড়টাকে আগে এখানে নিয়ে আসি মাইনাস 16 ইন্টু 16 5 16 80 6 16 96, 96 এর 6 হাতে থাকবে 9, 16 একে 16 আর হচ্ছে 9 তার মানে 25, তাহলে এখান থেকে আসতেছে 256 ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু 9, তাহলে এখান থেকে আসবে হচ্ছে গিয়ে 9 এ স্কোয়ার মাইনাস 9 ইন্টু 9 মানে হচ্ছে গিয়ে 81। তাহলে এখান থেকে আমাদের 16 এ স্কোয়ার আছে, এইটা থেকে আমরা ওই পাশে 9 এ স্কোয়ারকে মাইনাস করে নিয়ে যাব, আর এই পাশে হচ্ছে আমাদের মাইনাস 81 ছিল, মাইনাস 256কে এই পাশে নিয়ে আসবো, তাহলে এটা চলে আসবে হচ্ছে 256 মাইনাস 81। তাহলে 6 মাইনাস 1 5, 8 আর 15, 8 9 10 11 12 15 7 আর থাকবে 1, 2 মাইনাস 1 হচ্ছে 2, তাহলে এখান থেকে 175 আসে। তাহলে 16 মাইনাস 9 এখান থেকে আসতেছে হচ্ছে 7, তাই না, 10 আর 16, তাহলে এখান থেকে আসতেছে 7 এ স্কোয়ার, 7 এ স্কোয়ারের ভ্যালু আসতেছে হচ্ছে গিয়ে 175। তাহলে 7 দিয়ে এটাকে সুন্দর মতো ক্যালকুলেশনকে ভাগ করা যায়, এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 7 দুগুণে 14 15 16 17 35 থাকে, 5 7 35, তাহলে এক্স্যাক্টলি আসতেছে হচ্ছে 25। তাহলে আমাদের এ এর ভ্যালু কত আসবে, এ এর ভ্যালু আসবে হচ্ছে গিয়ে 5 মিটার। বিস্তার দুই পাশেই হচ্ছে আমরা কত পেয়ে যাব, বিস্তার দুই পাশে আমরা পেয়ে যাব হচ্ছে গিয়ে 5 মিটার। এরপর আমার কাছে কোশ্চেনে যেটা বলছে সেটা হচ্ছে পর্যায়কাল বের করতে বিস্তার এ, এটাকে আমরা যে কোনো একটা ইকুয়েশনের মধ্যে বসাতে পারি 1 অথবা 2 যে কোনো একটার মধ্যে। তাহলে ফ্রম 1 এক নাম্বার ইকুয়েশনে আমরা এ এর মানটা বসায় দিলেই এখান থেকে ওভারঅল রেজাল্ট চলে আসবে। তাহলে এই পাশে আছে হচ্ছে 3, এই পাশে আছে হচ্ছে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার, তাহলে এ স্কোয়ার হচ্ছে গিয়ে আমার 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 16, তাহলে 4 স্কোয়ার মাইনাস 16, তাহলে এখান থেকে আমাদের থাকতেছে হচ্ছে 3, এই পাশে আসতেছে ওমেগা রুট ওভার 25 মাইনাস 16, 25 মাইনাস 16 আসতেছে 9, তাহলে এখান থেকে আমাদের আসবে হচ্ছে গিয়ে 3 ইজ ইকুয়ালস টু ওমেগা মাল্টিপ্লাইড বাই রুট ওভার 9। তাহলে এখান থেকে এটার মান 3, ওমেগার ভ্যালু কত আসতেছে, ওমেগার ভ্যালু আসতেছে হচ্ছে 1। ওমেগাকে আবার আমরা কি করতে পারি, ওমেগাকে আবার আমরা 2 পাই বাই টি এভাবে করে ক্যালকুলেশনে ভাগ করে নিতে পারি। তাহলে এইখান থেকে ওমেগার জায়গায় লেখা যায় হচ্ছে গিয়ে 2 পাই বাই ক্যাপিটাল টি ইজ ইকুয়ালস টু 1। তাহলে ক্যাপিটাল টি পর্যায়কাল বের করতে পারবো না, ক্যাপিটাল টি এই পাশে চলে যাবে, ক্যাপিটাল টি এর ভ্যালু চলে আসবে হচ্ছে গিয়ে 2 পাই। ঠিক আছে, তো আমরা শুধুমাত্র 2 পাই সেকেন্ড এভাবে করেও রাখতে পারি, আবার পাইয়ের ভ্যালু হচ্ছে গিয়ে 3.14, তাহলে সেই ক্ষেত্রে 2 এর সাথে আমরা 3.14 কে গুণ দিয়েও রেজাল্ট নিয়ে আসতে পারি। তাহলে 314, 14 দুগুণে 28, 300 দুগুণে 600, তাহলে এখান থেকে 628 6.28 সেকেন্ড। তাহলে আমাদের জন্য এইটা এবং এইটা বোথ আর কারেক্ট অ্যান্সার্স, যেভাবে রাখি ওইভাবেই কারেক্ট আসবে। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে আননোন ইকুয়েশনে আননোন জিনিস ছিল দুইটা, বিস্তার আর হচ্ছে গিয়ে টাইম পিরিয়ড। তাহলে এখানে আমরা বিস্তার বা অ্যামপ্লিটিউডের ভ্যালু ভি আর এক্স বসায় দুইটা ভ্যালু করে আমরা দুইটা ইকুয়েশন নিয়ে আসলাম, ইকুয়েশন দুটোকে একটা দিয়ে একটা ভাগ দিলাম, ভাগ দিয়ে আমাদের এ এর মান আসলো হচ্ছে গিয়ে 5, এবং এ এর মান 5 থেকে আমরা পরবর্তীতে ক্যালকুলেশন করে ক্যাপিটাল টি এর মানটাও ফাইন্ড আউট করে নিয়ে আসতে পারলাম আর কি।
ঠিক আছে, এরপরে আমাদের আরেকটা ম্যাথ এখানে দেখো বলে দিয়েছে যে একটা বস্তুকণা টি দোলনকাল, টাইম পিরিয়ড হচ্ছে টি, নিয়ে সরল দোলন গতি সম্পন্ন করে। গতি সমীকরণ x = a sin ওমেগা টি প্লাস পাই বাই 6 x দিয়ে দিছে। দোলনকালের কত ভগ্নাংশ সময় পরে এর বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক হবে, তার মানে ভেলোসিটি হবে হচ্ছে ম্যাক্সিমাম যে ভি ম্যাক্স সেটার হাফ। তো ভেলোসিটি আবার দিয়ে দেয় আমাকে হচ্ছে গিয়ে এক্স এর ইকুয়েশন বলে দিয়েছে। তাহলে এক্স এর ইকুয়েশন আমাদের বলে দেওয়া হচ্ছে গিয়ে এ সাইন ওমেগা টি প্লাস পাই ডিভাইডেড বাই 6। এইটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব একবার টাইমের রেসপেক্টে, তাহলে সুন্দর মতো ভেলোসিটিটা চলে আসবে। তাহলে এখান থেকে এ থাকবে এ এর জায়গায়, সাইনের ডিফারেন্সিয়েশন আসবে হচ্ছে গিয়ে কস, তাহলে কস ওমেগা টি প্লাস পাই বাই 6। আবার এই যে টি এর সাথে ওমেগা মাল্টিপ্লাই আছে, সো পুরাটা আবার ডিফারেন্সিয়েশন করলে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0, ডিটি বাই ডিটি চলে আসবে, ওমেগা চলে আসবে হচ্ছে গিয়ে বাইরে। ঠিক আছে, তাহলে ওমেগাটাকে আমরা সামনে নিয়ে আসবো। ভি স্মল ভি এর ইকুয়েশন আসবে হচ্ছে ওমেগা এ কস ওমেগা টি প্লাস পাই বাই 6, ওমেগা এ কস ওমেগা টি প্লাস পাই বাই 6। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, ভি এর যে ইকুয়েশন আসে সেই ইকুয়েশনটা এখান থেকে পেয়ে গেলাম। এখন আমাদের কন্ডিশনে কি বলেছে, কন্ডিশনে বলেছে এটার বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক হবে। তাহলে এখন আমরা এখান থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে ওর যে বেগ হলো, এখন আমাদের যে ভি আসলো সেই ভি এর ভ্যালুটা আসবে কত, সর্বোচ্চ বেগ সেটা হচ্ছে গিয়ে ভি ম্যাক্স, এই ভি ম্যাক্সের হাফ। আমাদের যে ভি আসবে সেই ভিটা আসবে হচ্ছে গিয়ে ভি ম্যাক্সের হাফ। তাহলে এখন এখান থেকে আমরা কি করব, জাস্ট ভ্যালুগুলো আস্তে 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 বসায় দিব, বসায় দিয়ে ক্যালকুলেশন করব আর কি। তাহলে ভি ইজ ইকুয়ালস টু ভি ম্যাক্স ডিভাইডেড বাই 2, ভি ম্যাক্স ডিভাইডেড বাই 2 করলে আমাদের ভি এর ইকুয়েশন তো ডান পাশে যা আছে তাই থাকবে, ওমেগা এ কস ওমেগা টি প্লাস পাই ডিভাইডেড বাই 6। আমরা জাস্ট ভি এর জায়গায় ভি ম্যাক্স বাই 2 বসিয়ে দিব। আচ্ছা, এখন ভি ম্যাক্স এর ইকুয়েশন কি, ভি ম্যাক্স এর ইকুয়েশন হচ্ছে গিয়ে ওমেগা এ, নিচে থাকতেছে হলো 2, আর এই পাশে থাকতেছে হচ্ছে ওমেগা এ কস ওমেগা টি প্লাস পাই ডিভাইডেড বাই 6। তাহলে ওমেগা এ সুন্দর মতো এখান থেকে কি হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। ক্যান্সেল আউট হয়ে গেলে এই পাশে থাকবে হচ্ছে হাফ, তাহলে এইখানে আমার আসতেছে হচ্ছে হাফ, এইখানে আমার আসতেছে হচ্ছে কস ওমেগা টি প্লাস পাই বাই 6। তাহলে এখন এখান থেকে আমরা কি করব, হাফ এটাকে আমরা কজ ইনভার্স করে ফেলবো সুন্দর করে। তাহলে এই পাশে আসবে হচ্ছে গিয়ে কজ ইনভার্স হাফ। কজ ইনভার্স হাফ কত, কজ ইনভার্স হাফ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রিকে যদি আমরা রেডিয়ানে লিখি কত আসবে, রেডিয়ানে লিখলে আসবে হচ্ছে গিয়ে পাই বাই 3। আমরা যদি কজ ইনভার্স হাফ করি, সাইন 30 ডিগ্রি হাফ, কজ 60 ডিগ্রি হাফ, কজ 60 ডিগ্রি মান হচ্ছে কি আমরা রেডিয়ানে লিখলে পাই বাই 3 আসতেছে। তাহলে এই পাশে আসতেছে হচ্ছে পাই বাই 3, আর ওই পাশে আমাদের ইকুয়েশনে আসতেছে হচ্ছে ওমেগা টি প্লাস পাই বাই 6। ঠিক আছে, কজ ইনভার্স হাফ আমাকে বলেছে দোলনকালের কত ভগ্নাংশ সময় পরে। তো বুঝতেই পারতেছো এখান থেকে বেসিক্যালি আমাকে টাইম স্মল টি এর যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে গিয়ে ফাইন্ড আউট করে নিয়ে আসতে হবে। তাহলে এক পাশে আমরা পেলাম হচ্ছে গিয়ে পাই বাই 3, আর আরেক পাশ থেকে হচ্ছে গিয়ে আমরা ওমেগা স্মল টি লিখলাম প্লাস হচ্ছে গিয়ে পাই বাই 6। তাহলে এখন এই ইকুয়েশন ধরে আবার আমরা একটু সামনের দিকে আগাবো, আমাদের ওমেগা টি কত আসবে। ওমেগা টি যদি রাখি তাহলে এই পাশে যে আমাদের পাই বাই 3 ছিল সেটা থেকে আমরা পাই বাই 6 কে মাইনাস করে দিব। তাহলে এখানে আমরা ডিনোমিনেটর বা লসাগুতে নিব 6, 3 দুগুণে 6, উপরে আসবে হচ্ছে গিয়ে 2 পাই মাইনাস পাই, তাহলে এখান থেকে আসতেছে হচ্ছে গিয়ে পাই বাই 6। ওমেগা টি এর ভ্যালু আসতেছে হচ্ছে পাই বাই 6। তাহলে এখন আমরা ওমেগাকে হচ্ছে টাইম পিরিয়ডে কনভার্ট করে ফেলি, তাহলে এটার জন্য আসবে হচ্ছে 2 পাই বাই ক্যাপিটাল টি, তার সাথে থাকতেছে হচ্ছে গিয়ে স্মল টি, আর ওই পাশে থাকতেছে হচ্ছে আমাদের পাই বাই 6। পাই পাই গুলা ক্যান্সেল আউট হয়ে যাবে সুন্দর মতো। তাহলে এইখান থেকে থাকবে হচ্ছে 2 স্মল টি ডিভাইডেড বাই ক্যাপিটাল টি, ওই পাশে থাকবে হচ্ছে গিয়ে 1 বাই 6। তাহলে স্মল টি এর ভ্যালু কত আসবে, এখান থেকে স্মল টি এর ভ্যালু আসবে ক্যাপিটাল টি, এই পাশে গুণ দিব 1 দিয়ে, তাহলে ক্যাপিটাল টি বাই 6, নিচে হচ্ছে 2 এসে গুণ হবে, তার মানে ক্যাপিটাল টি ডিভাইডেড বাই 12। বুঝাইতে পারলাম? আবার একটু দেখো, এক্স এর ইকুয়েশন দেওয়া, এক্স এর ইকুয়েশন থেকে আমরা এখানে ভি এর যে ভ্যালুটা আসে সেটাকে হচ্ছে গিয়ে ফাইন্ড আউট করে ফেলছি। তারপর ভি, এই ভি এর ফর্মুলাটা লেখা হচ্ছে গিয়ে বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক, তার মানে কোশ্চেনই বলে দিছে যে ভি হতে হবে ভি ম্যাক্স ডিভাইডেড বাই 2।
তাহলে ভি যদি ভি ম্যাক্স বাই 2 আসে, ভি এর ডান পাশের ইকুয়েশন ডান পাশের মতোই আছে, ভি এর জায়গায় আমরা ভি ম্যাক্স বাই 2 কে নিয়ে আসলাম। ভি ম্যাক্স কে ওমেগা এ ক্যালকুলেশন করলাম, কজ ইনভার্স করলাম, একটা রেডিয়ানে ভ্যালু আসলো, ওই পাশে রেডিয়ান এই পাশে রেডিয়ান প্লাস মাইনাস করে ওমেগা টি এর একটা ভ্যালু আসলো, ওমেগাকে আবার 2 পাই বাই ক্যাপিটাল টি দিয়ে দিলাম। তার মানে স্মল টি ভগ্নাংশ যেটা টাইমটা, সেই টাইমটা হবে মেইন পর্যায়কালের 12 ভাগের 1 ভাগ। এই হচ্ছে আমার ভগ্নাংশে কনভার্ট হয়ে গেল। তাহলে স্মল টি ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল টি ডিভাইডেড বাই 12। স্মল টি ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল টি ডিভাইডেড বাই 12। টি দোলনকাল বলছে, সো সেকেন্ড আওয়ার কিছু দেওয়া নাই, সো আমরা মোটামুটি এরকম করে রাখলেই ভগ্নাংশটা প্রকাশ পেয়ে যাবে আর কি। ঠিক আছে, তাহলে এবার আসি হচ্ছে শক্তি, গতিশক্তি, স্থিতিশক্তি, শক্তি নিয়ে কথাবার্তা। তাহলে শক্তি নিয়ে কথাবার্তা আমাদের বলেছে যে একটা বস্তু এ বিস্তারে সরল ছন্দিত গতিতে স্পন্দিত হচ্ছে। বস্তুটির কোন অবস্থানের জন্য এটার গতি সর্বোচ্চ গতির অর্ধেক হবে এবং এর বিভব শক্তি মোট শক্তির অর্ধেক হবে। ঢাকা ভার্সিটির 21-22-এ দুইটা কোশ্চেন একসাথে সলভ করতে বলেছে আর কি। তাহলে রিটেন এই কোশ্চেনটা আসছিল। এখন একটা বস্তু এ বিস্তারে দুলতেছে, বস্তুটির কোন অবস্থান, তার মানে এক্স এর ভ্যালু বের করতে বলেছে দুই কেসেই, এবং দুই ক্ষেত্রে আমাদের এক্স এর ইকুয়েশন কত আসে বা এক্স এর মান কত আসে ওটা বের করতে হবে। তাহলে প্রথমে আসি 1 নাম্বার কেস। 1 নাম্বারে বলা গতি সর্বোচ্চ গতির অর্ধেক, তার মানে ভি হবে হচ্ছে ভি ম্যাক্স, যেটা সেই ভি ম্যাক্সের অর্ধেক বা হাফ। তাহলে ভি এর জেনারেল ইকুয়েশন কি, ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে ওমেগা থাকলো রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর ভি ম্যাক্স হচ্ছে কি আমার ওমেগা এ, একে ভাগ করলাম হচ্ছে 2 দিয়ে। তাহলে এখন এখান থেকে আমরা ক্যালকুলেশনে ওমেগা গুলাকে সরায় ফেলবো। তাহলে আমাদের থাকবে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ ডিভাইডেড বাই 2। এটার যদি রুটটাকে সরাই দিই তাহলে এখান থেকে স্কোয়ার করতে হবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই পাশে আসবে হচ্ছে এ স্কোয়ার ডিভাইডেড বাই 4, বোথ সাইডকে যদি রুট করি। তাহলে আমার টার্গেট হচ্ছে এক্স স্কোয়ারকে বের করে নিয়ে আসা। তাহলে এক্স স্কোয়ারকে আমরা ওই পাশে নিয়ে যাই, প্লাস হয়ে যাবে, আর এ স্কোয়ার বাই 4 এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস এ স্কোয়ার বাই 4, আমরা লসাগু 4 নিলে উপরে আসবে হচ্ছে গিয়ে 4 এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এখান থেকে আসতেছে হচ্ছে আমার 3 এ স্কোয়ার ডিভাইডেড বাই 4। এখন তাহলে তুমি এক্স বের করতে পারবে না, এক্সটাকে রুট করে দিব, এটা এক্স বের হয়ে আসবে, আর এটাকে রুট করে দিলে রুট ওভার আমাদের আসবে হচ্ছে 3 এ স্কোয়ার ডিভাইডেড বাই 4। সো আমাদের জন্য রেজাল্ট আসতেছে হচ্ছে এক্স এর ভ্যালু প্লাস মাইনাস রুট 3 ডিভাইডেড বাই 2 এ, রুট 3 ডিভাইডেড বাই 2 এ, এত। তাহলে এ বিস্তারে দুলতেছে, আমাদের এক্স এর ইকুয়েশন এখান থেকে চলে আসলো হচ্ছে প্লাস মাইনাস রুট 3 ডিভাইডেড বাই 2 এ, শেষ। তাহলে এটা আমরা সলভ করে ফেললাম। নেক্সটে 2 নাম্বারে আমাদের কাছে হচ্ছে কি আরেকটা জিনিস বের করতে বলছে, যে এটার বিভব শক্তি মানে পটেনশিয়াল এনার্জি, এটা হবে হচ্ছে মোট শক্তির অর্ধেক। তার মানে মোট শক্তি হচ্ছে হাফ, টোটাল এনার্জিকে হচ্ছে আমরা ই দিয়ে প্রকাশ করি অথবা ইটি দিয়ে প্রকাশ করি, টোটাল এনার্জি যেটা। তাহলে বিভব শক্তি পটেনশিয়াল এনার্জি আমরা জানি হচ্ছে গিয়ে হাফ কে এক্স স্কোয়ার, এটা হচ্ছে বিভব শক্তির সমীকরণ, হাফ কে এক্স স্কোয়ার। আর এখান থেকে হচ্ছে কি একটা হাফ অলরেডি আছে সামনে, আর বিভব পূর্ণ শক্তি বা মোট শক্তির ইকুয়েশন হচ্ছে হাফ কে ক্যাপিটাল এ স্কোয়ার, হাফ কে ক্যাপিটাল এ স্কোয়ার। তাহলে বোথ সাইড থেকে আমরা দুইটা হাফকে ক্যান্সেল আউট করে ফেলতে পারি এবং হাফকে ক্যান্সেল আউট করে ফেলতে পারি। তাহলে এই পাশে আমাদের থাকবে হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার, এই পাশে আমাদের একটা হাফ পড়ে থাকতেছে, হাফকে চলে গেলে এই পাশে আসতেছে হচ্ছে এ স্কোয়ার। তাহলে সোজা কথায় আমার আসতেছে হচ্ছে এ স্কোয়ার ডিভাইডেড বাই 2। এক্স স্কোয়ার যদি এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 হয়, এক্স এর ইকুয়েশন আসবে হচ্ছে গিয়ে রুট ওভার এ স্কোয়ার ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস প্লাস মাইনাস এ ডিভাইডেড বাই রুট 2, প্লাস মাইনাস এ ডিভাইডেড বাই রুট 2। বাস এখান থেকে তাহলে আমি এক্স এর ভ্যালু পেয়ে গেলাম, যে ভ্যালুতে আমার বিভব শক্তি হবে মোট শক্তির অর্ধেক। দুইটাই বেসিক্যালি সমীকরণ, দুইটার ক্ষেত্রে আমরা জাস্ট মানগুলা বসালে এখান থেকে ওভারঅল রেজাল্টটা সুন্দর মতো বের করে ফেলতে পারি আর কি। ঠিক আছে, তাহলে এখানে নেক্সটে চলে যাই। নেক্সটে আমাদের এখানে আরেকটা ম্যাথ বলেছে সরল দোল গতি সম্পন্ন একটা 0.1 কেজি ভরের, তাহলে ম্যাস বলে দেওয়া আছে, কণার বিস্তার 0.1 মিটার। তাহলে এখান থেকে বিস্তার এ এর ভ্যালু বলে দেওয়া আছে। তো 0.1 গুলোকে আমরা 1/10 এ কনভার্ট করে নিতে পারি। ম্যাস 0.1 মানে হচ্ছে গিয়ে 1/10 এ কনভার্ট করে নিতে পারি দশমিককে সরায়। কণাটি যখন সাম্যাবস্থান অতিক্রম করে তখন এর গতিশক্তি হয় 8 × 10⁻³ জুল, এবং কণাটার আদি দশা 45, তার মানে হচ্ছে এখান থেকে আমরা ডেল এর ভ্যালু জানি, ডেলটাকে আমরা পাই দিয়ে কনভার্ট করলে ইজি হবে। সো 45 হচ্ছে গিয়ে আমাদের, π/3 হচ্ছে গিয়ে 60 ডিগ্রি, π/6 হচ্ছে 30 ডিগ্রি, π/4 হচ্ছে গিয়ে 45 ডিগ্রি।
তাহলে ডেলের ভ্যালুটা π/4। আমাদের বলেছে কণাটির গতির যে সমীকরণ আসবে সেই গতি সমীকরণটা বের করতে হবে। তাহলে আমাদের গতি সমীকরণ আমরা কি দিয়ে বের করব? অবভিয়াসলি এক্স দিয়ে, বা এক্স এর যে ইকুয়েশন আসে বা ওয়াই এর যে ইকুয়েশন আসে সেটা দিয়ে। আমাদের এখানে কণাটার ভর বলে দেওয়া আছে এম, আর কণাটার বিস্তারের ভ্যালু বলে দেওয়া আছে। তাহলে খেয়াল করো, কণাটি যখন সাম্যাবস্থান অতিক্রম করে তখন এটার গতিশক্তির কথা বলা আছে হচ্ছে গিয়ে 8 × 10⁻³ তাহলে সাম্যাবস্থান যখন অতিক্রম করে, সাম্যাবস্থান যখন অতিক্রম করে, তাহলে সাম্যাবস্থান অতিক্রমকালে বেগ কি হয়? ভেলোসিটি হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম হয়, এটা আমরা সবাই জানি না? কোন একটা সরল দোলক সে যদি একদম বিস্তারে থাকে তাহলে তার বেগ 0 হয়, তারপর আস্তে আস্তে সাম্যাবস্থানের সর্বোচ্চ, আবার এই পাশে আসলে 0, আবার সাম্যাবস্থানের সর্বোচ্চ, ওই পাশে গেলে 0। তাহলে সাম্যাবস্থানে বেগের মান হয় হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম। তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি এখানে আমার কাইনেটিক এনার্জি যেটা, সেই কাইনেটিক এনার্জিও ম্যাক্সিমাম আসবে। তাহলে কাইনেটিক এনার্জির ভ্যালু কত বলছে? 8 × 10⁻³ তাহলে কাইনেটিক এনার্জিকে আমরা তাহলে এখান থেকে কি লিখতে পারবো? যেহেতু আমার সাম্যাবস্থান অতিক্রমকালে এইটার অতিক্রমকালে ভিটা আসলো ম্যাক্সিমাম, এখান থেকে কিন্তু ইকেটাও আমার সর্বোচ্চ গতিশক্তি যেটা সেটা আসবে। তাহলে আমরা কিন্তু এইভাবে করে লিখতে পারি যে সাম্যাবস্থান অতিক্রমকালে ভি যদি ম্যাক্সিমাম হয় তাহলে আমাদের কাইনেটিক এনার্জি ইকে সেটাও কিন্তু ম্যাক্সিমাম হবে, এবং ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির ইকুয়েশন হচ্ছে মোট শক্তির সমান, মানে হচ্ছে গিয়ে ½ kA²। ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি যখন x = 0 হয় তখন কিন্তু আমরা জানি কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে ½ kA²। সর্বোচ্চ গতিশক্তি হচ্ছে মোট গতিশক্তির সমান। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে যে কথা বললো যে সাম্যাবস্থান অতিক্রমকালে ইকে হয়ে যায় ম্যাক্সিমাম, এবং এই ম্যাক্সিমামের ভ্যালু হচ্ছে 8 × 10⁻³ জুল এত। তাহলে ইকে ম্যাক্সের ইকুয়েশনে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে ½ kA², এইটার ভ্যালু হচ্ছে 8 × 10⁻³ এখন কে আবার আমরা চাইলে কনভার্ট করে নিতে পারি কিভাবে? আমরা জানি হচ্ছে ω² k/m। তাহলে কে এর ইকুয়েশন কি লেখা যায়? কে এর ইকুয়েশন লেখা যায় ω²m অথবা mω², এরকম লেখা যায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা এইখান থেকে লিখতে পারি হচ্ছে গিয়ে হাফ, তার সাথে এইখানে হচ্ছে গিয়ে কে আছে, আমরা একটা কাজ করতে পারি, হাফের 2 কে ওই পাশে নিয়ে গুণ করে ফেলতে পারি একবারে। তাহলে এইখান থেকে আমরা কে এর ইকুয়েশনটা লিখি হচ্ছে mω², তার সাথে হচ্ছে a², আর ওই পাশে 2j, 8 × 16 হয়ে গেল 16 × 10⁻³ m ভর দেওয়া আছে 1/10, বিস্তার a এটা দেওয়া আছে 1/10। তাহলে এখান থেকে আমি সুন্দর মতো ওমেগাটা ফাইন্ড আউট করে ফেলতে পারবো। ওমেগা ফাইন্ড আউট করলে আমার ইকুয়েশনটাও সুন্দর মতো চলে আসবে। তো বিস্তার যেহেতু আমার দেওয়াই আছে, আমার লাগবে হচ্ছে গিয়ে শুধুমাত্র ওমেগা। তাহলে m এর ভ্যালু কত? m এর ভ্যালু হচ্ছে গিয়ে 0.1 কেজি, 0.1 মিটার। তাহলে এটার ভ্যালু হচ্ছে গিয়ে 1/10, তার সাথে থাকবে হচ্ছে ওমেগা, এর সাথে থাকবে হচ্ছে গিয়ে 1/10 হোল স্কোয়ার, আর এই পাশে থাকবে হচ্ছে 16 × 10⁻³ তাহলে 1/10 কে হোল স্কোয়ার করলে 100, 100 এর সাথে আবার 10 মাল্টিপ্লাই করলে হবে 1000। তাহলে ω² / 10³ এভাবে লেখা যায়। এটা 10², এখানে একটা 10 মাল্টিপ্লাই করলাম, তাহলে ω² / 10³ আসতেছে হচ্ছে 16 × 10⁻³ তাহলে 10³ যদি আমরা এই পাশে নিয়ে মাল্টিপ্লাই করি, ω² এর রেজাল্ট আসবে হচ্ছে 16 × 10⁻³ × 10³। তাহলে 3 - 3 0 হয়ে যাবে, 10⁻0 হচ্ছে গিয়ে 1। তাহলে এখান থেকে ওমেগার ভ্যালুটা কত আসবে? ওমেগার ভ্যালুটা আসবে হচ্ছে √16। তাহলে ওমেগার ভ্যালু আসতেছে হচ্ছে 4 ওমেগা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারলাম হচ্ছে 4 রেডিয়ান/সেকেন্ড। তাহলে আমাকে এখন কি বের করতে বলেছে? আমাকে বলেছে হচ্ছে গিয়ে গতির সমীকরণ বের করতে। তাহলে x = a sin ωt প্লাস ডেল। আমরা হচ্ছে গিয়ে সাধারণত ইকুয়েশনটাকে এই ফরম্যাটে লিখে অভ্যস্ত, যেহেতু এখান থেকে আমরা ভ্যালু বের করলাম x = বা y = a sin ωt প্লাস ডেল, এভাবে করে আমরা লিখি। তাহলে a এর ভ্যালুটা কত? a এর ভ্যালু হচ্ছে গিয়ে 1/10, তার সাথে থাকবে হচ্ছে গিয়ে সাইন, অথবা আমরা 1/10 না লিখে 0.1ই রাখতে পারি। a এর ভ্যালু হচ্ছে গিয়ে 0.1, তার সাথে থাকলো হচ্ছে গিয়ে সাইন, তার সাথে থাকলো ওমেগা, ওমেগার ভ্যালু হচ্ছে 4, তাহলে এখান থেকে আসলো হচ্ছে 4t প্লাস ডেলের ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি, সো এখান থেকে আমরা লিখলাম হচ্ছে π/4। বাস, এইটা হচ্ছে গিয়ে আমাদের জন্য ফাইনাল যে ইকুয়েশন আসে সেইটা।
ঠিক আছে, তাহলে এ এর ভ্যালু আমরা লিখলাম হচ্ছে 0.1 সাইন তার সাথে 4t প্লাস π/4। তো কাইনেটিক এনার্জি যে ম্যাক্সিমাম হয়, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির ভ্যালু কিন্তু হাফ কে এ স্কোয়ার, আর নর্মাল কাইনেটিক এনার্জি যে কোনো মোমেন্টের জন্য হাফ কে মাল্টিপ্লাইড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো এটা নর্মাল ইকুয়েশন, এটা হচ্ছে গিয়ে ই কে ম্যাক্সের ইকুয়েশন। তো যেহেতু কোশ্চেনে বলছে সাম্যাবস্থা অতিক্রম করতেছে, সো এই টাইমে ডেফিনেটলি ই কে ম্যাক্সিমাম হবে। সো আমরা ম্যাক্সিমাম ই কে এর ইকুয়েশন ধরে সলভ করে এখান থেকে ওমেগা বের করে নিছি, তারপর ফাইনালি ইকুয়েশনটা দাঁড় করাইছি, হয়ে গেছে হচ্ছে 0.1 সাইন 4t প্লাস π/4। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি আমাদের আরেকটা ম্যাথ চলে গেল। এবার আমরা যাই হচ্ছে গিয়ে নেক্সট ম্যাথে। এখানে আমাদের বলেছে প্রশ্নে যে যখন সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন একটা কণার অবস্থান বা দূরত্ব এর বিস্তারের অর্ধেক, মানে হচ্ছে গিয়ে x যখন হচ্ছে গিয়ে a ডিভাইডেড বাই 2, তখন কণাটির মোট শক্তির কত অংশ গতিশক্তি এবং স্থিতিশক্তি হবে। তাহলে একটা কণার x এর ভ্যালু a ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে গিয়ে আমাদেরকে বলে দিয়েছে, আমাদেরকে বলেছে মোট শক্তির কত অংশ গতিশক্তি আর স্থিতিশক্তিতে কনভার্ট হবে, সেটা হচ্ছে আমরা একটু এখান থেকে বের করে রাখবো। তাহলে প্রথম কথা, কণাটার জন্য টোটাল এনার্জি অথবা হচ্ছে মোট শক্তি ই টোটাল, এটা যদি বের করতে যাই, মোট শক্তির ইকুয়েশন হচ্ছে হাফ কে এ স্কোয়ার, তাই না? মোট শক্তির ইকুয়েশন আমরা সবাই জানি, এটা হচ্ছে গিয়ে আমাদের হাফ কে এ স্কোয়ার। আচ্ছা, এবার আসি হচ্ছে স্থিতিশক্তির কাছে। স্থিতিশক্তির কাছে স্থিতিশক্তি কি? পটেনশিয়াল এনার্জি ইপি। ইপির ইকুয়েশন কি? ইপির ইকুয়েশন হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে এ ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমরা বসাতে পারি হাফ কে, তার সাথে এ ডিভাইডেড বাই 2, এটাকে করতে পারি হচ্ছে হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা কন্টিনিউ করতে থাকি। ইপির ভ্যালু তাহলে আমাদের এখান থেকে কেমন আসতেছে? ইপি আসতেছে হচ্ছে হাফ, তার সাথে আসতেছে কে, তার সাথে আসতেছে এ স্কোয়ার ডিভাইডেড বাই 4। হাফ কে এ স্কোয়ার, হাফ কে এ স্কোয়ার, এটা কিন্তু এখানে আছে। সো 1/4 কে আমরা একটু ঠেলা দিয়ে সামনে নিয়ে আসলাম, তাহলে 1/4 সামনে আসলো, এইখানে আসলো হচ্ছে গিয়ে হাফ কে এ স্কোয়ার, হাফ কে এ স্কোয়ার। তো হাফ কে স্কোয়ার হচ্ছে আমার টোটাল এনার্জি, তার মানে আমার পটেনশিয়াল এনার্জি হবে হচ্ছে টোটাল এনার্জির 1/4, 4/1 তাহলে এটা হচ্ছে আমরা একটা অ্যান্সার পেয়ে গেলাম। আর বলেছে মোট শক্তির কত অংশ গতিশক্তি ও স্থিতিশক্তি হবে, তাহলে মোট শক্তির 1/4 হবে হচ্ছে গিয়ে বিভব শক্তি। তাহলে মোট শক্তির 1/4 যদি বিভব শক্তি হয়, নাও আমরা এখান থেকে জানি যেটা, সেটা হচ্ছে গিয়ে টোটাল এনার্জি কিভাবে আসে। টোটাল এনার্জি হচ্ছে গিয়ে পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, দুইটাকে যোগ করলে আসে। তাহলে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি কিভাবে বের করব? টোটাল এনার্জি থেকে আমরা যদি পটেনশিয়াল এনার্জিকে বিয়োগ করে দেই, তাহলে টোটাল এনার্জি হচ্ছে আমার ই টোটাল মাইনাস পটেনশিয়াল এনার্জি হচ্ছে ই টোটাল ডিভাইডেড বাই 4, তাহলে এটা হচ্ছে ই টোটাল ডিভাইডেড বাই 4। আমরা 4 লসাগু নিলে 4 ই টোটাল মাইনাস ই টোটাল চলে আসবে, মাইনাস ই টোটাল এরকম চলে আসবে। তার মানে আমাদের গতিশক্তিটা কত আসতেছে? গতিশক্তিটা আসতেছে হচ্ছে মোট শক্তির 4/3, 3 ডিভাইডেড বাই 4 ই টোটাল, 3 ডিভাইডেড বাই 4 ই টোটাল। তাহলে এটা হচ্ছে আমাদের জন্য কি আসলো? গতিশক্তি আসলো। তাহলে বিভব শক্তি হচ্ছে মোট শক্তির 4/1, আর গতিশক্তি হচ্ছে 3 ডিভাইডেড বাই 4 দিয়ে আমরা এখান থেকে ফাইন্ড আউট করে ফেললাম আর কি। ওকে, এরপরে আসি হচ্ছে আমাদের স্প্রিং ধ্রুবক, দোলনকাল এবং তুল্য স্প্রিং ধ্রুবক, এইটা রিলেটেড যে ম্যাথগুলো আছে সেখান থেকে একটু ম্যাথগুলো দেখার চেষ্টা করি। আমাদের এখানে প্রশ্নে বলেছে যদি একটা 5 কেজি ভরের স্মল এম বলে দেওয়া আছে একটা স্প্রিং এর নিচের প্রান্তে ঝোলানো হয়, 5 কেজি ভরের বস্তুকে একটা স্প্রিং এর নিচের প্রান্তে ঝুলাই, তাহলে স্প্রিংটি 1 সেন্টিমিটার পরিমাণ প্রসারিত হয়। তাহলে স্প্রিংটার এক্সপ্যানশন ই এর ভ্যালু হচ্ছে গিয়ে 1 সেন্টিমিটার, যেটাকে আমরা 10⁻² মিটার একবারে লিখে রাখতে পারি, মানে 1/100 আর কি। 1/100 মানে 10⁻² মিটার। ওই স্প্রিং এর নিচের প্রান্তে যদি আমরা আরো একটা 2 কেজি ভরের বস্তু সংযুক্ত করি, তাহলে স্প্রিংটি আরো কতটা প্রসারিত হবে, তার মানে আমার এখান থেকে এক্স এর ভ্যালু কত আসবে সেটা জিজ্ঞেস করছে। খুবই ভালো কথা। তাহলে একটা স্প্রিং যদি আমরা এইভাবে নেই, এই স্প্রিং এর নিচে যদি আমরা এরকম একটা ভর ঝুলায় দেই এবং এই ভরের মান যদি হচ্ছে গিয়ে 5 কেজি হয়, এইটার ভ্যালু যদি আমাদের 5 কেজি হয়, তাহলে স্প্রিংটা একটা পর্যায়ে এখানে কি হবে? সাম্যাবস্থা অর্জন করবে। সাম্যাবস্থা কেন অর্জন করবে? কারণ অবজেক্টটা নিচের দিকে কাজ করবে হচ্ছে গিয়ে এমজি, এবং স্প্রিং উপরের দিকে হচ্ছে গিয়ে কি করবে? একটা নির্দিষ্ট পরিমাণ এক্সপেনশন দিয়ে অবজেক্টটাকে ধরে রাখবে। তাহলে শুরুতে আমাদের স্প্রিং এর ছবিটা কই ছিল? আমরা
এটা সেকেন্ড ফটো, তাহলে ফার্স্ট ছবিটা কেমন হবে? ফার্স্ট ছবিটা হচ্ছে স্প্রিংটা মনে করো এই পজিশনে ছিল, তাহলে স্প্রিং এর শুরুতে সাম্যাবস্থান কই ছিল? শুরুতে সাম্যাবস্থান ছিল এইখানে, এবং সাম্যাবস্থানটা পরবর্তীতে কই চলে আসছে? নিচে। তাহলে নিচে যেটা আসলো এটা হচ্ছে তার নতুন সাম্যাবস্থা, এটা হচ্ছে তার নতুন সাম্যাবস্থা। তাহলে সাম্যাবস্থা নেমে আসলো হচ্ছে নিচে, স্প্রিংটা কিছুটুকু এক্সপ্যানশন করে থেমে গেল। থেমে গেল কারণ নিচের দিকে যে এমজি আছে আর উপরের দিকে যে আমার স্প্রিং বল কাজ করতেছে, এই স্প্রিং বল আর হচ্ছে গিয়ে এমজি বা উপরের টান বল আর নিচের এমজি দুইটাই সমান। তো স্প্রিং বল না বলে আমরা এটাকে টেনশন ফোর্স বা টান বলও বলতে পারি, নিজের ইচ্ছে এফএস লিখলেও হয়। তাহলে দুইটা পরস্পর বিপরীতে কাজ করতেছে। তাহলে এখান থেকে ছবি নাম্বার 2-এ আমরা দেখতে পাচ্ছি যে এই স্প্রিং এর উপরে টোটাল সামেশন অফ এফ কত? 0, কারণ স্প্রিং এর কোনো স্পন্দন নাই। আমরা ভর ঝুলাইছি, নিচের দিকে নিয়ে আসছি, ভরটা সুন্দর মতো এখানে এসে চুপচাপ দাঁড়ায় আছে। তাহলে সামেশন অফ এফ তার মানে নিচের দিকে কাজ করতেছে এমজি, উপরের দিকে কাজ করতেছে স্প্রিং ফোর্স, এটা রেজাল্ট আসবে হচ্ছে গিয়ে 0। তাহলে এখান থেকে এমজি ইজ ইকুয়ালস টু আসবে হচ্ছে স্প্রিং ফোর্স, যেটাকে আমরা পরবর্তীতে আবার কে এক্স লিখতে পারি, তাই না? তো এখানে যেহেতু এক্সপেনশন ধরছি, মানে এটা হচ্ছে কি নিচে যতটুকু নেমে আসছে এটা হচ্ছে এক্সপেনশন ই, তাই এখানে আমরা কে এক্স না লিখে কে এক্স এর জায়গায় ই বসাই দিব, একই কথা, এক্সও সরণ ইও সরণ বা এক্সপেনশন বা বৃদ্ধি। তাহলে এখান থেকে এম এর ভ্যালু আমি জানি, এম হচ্ছে কি আমরা 5 কেজি ঝুলাই দিছি, আর জি এর ভ্যালু আমার জানা আছে, কে এর ভ্যালু হচ্ছে কি আমার বের করতে হবে, এক্সপেনশন কত সেটা বলে দেওয়া আছে 10⁻²। তাহলে এখান থেকে স্প্রিং এর যে স্প্রিং কনস্ট্যান্ট কে, এটাকে আমরা বের করে নিতে পারি এমজি কে ই দিয়ে ভাগ করে। তাহলে এম এর মান হচ্ছে 5 কেজি, জি এর মান হচ্ছে গিয়ে আমাদের 9.8, আর ই এর মান হচ্ছে গিয়ে 1 সেন্টিমিটার, মানে 10⁻² মিটার। তাহলে এখান থেকে 5 আসতেছে, 9.8 কে আমরা ভেঙে লিখতে পারি 98/10, 10⁻² উপরে উঠে যাবে, সো 10⁻+2 হয়ে যাবে, উইচ ইজ 100। তাহলে 100-কে 10 দিয়ে ভাগ করব, আমার এখানে থাকতেছে হচ্ছে 50, 50-কে আমরা 98 দিয়ে গুণ করব, তাহলে স্প্রিং কনস্ট্যান্ট কে এর মান আসবে 5 8 40 এর 0, হাতে থাকবে 4, 5 9 45 আর 4 49, আর তার সাথে 50-র একটা 0, তাহলে 4900 নিউটন পার মিটার। আমরা তাহলে এখান থেকে কি বের করে ফেললাম? স্প্রিং এর যে স্প্রিং ধ্রুবক আছে সেটা বের করে ফেললাম। থার্ড ছবিতে আমাদেরকে যেই কথাটা বলছে সেটা হচ্ছে স্প্রিংটায় আমরা আরো 2 কেজি ভর সংযুক্ত করলাম। তাহলে আগে ছিল 5 কেজি, আরো দিলাম 2 কেজি, হয়ে গেল 7 কেজি। তাহলে স্প্রিংটা এখন আরেকটু নিচের দিকে নেমে আসবে, কারণ এখানে অলরেডি একটা বস্তুর ভর ছিল কত কেজি? ভর ছিল 5 কেজি। আমরা এক্সট্রা এটার সাথে আবার কি করেছি? এক্সট্রা এখানে একটা ভর ঝুলাইছি, যেটার ভর হচ্ছে গিয়ে 2 কেজি। তাহলে দুইটা মিলায়ে আমার কত আসলো? দুইটা মিলায়ে আসলো হচ্ছে গিয়ে 7 কেজি। 7 কেজি হওয়ার জন্য স্প্রিংটা তার আগের অবস্থান থেকে আরেকটু নিচের দিকে নেমে আসছে, এবং এখানে এক্স পরিমাণ তার সরণ হয়েছে। হওয়ার পরে তার এখানে আবার আরেকটা শেষ সাম্যাবস্থা বা ফাইনাল একটা সাম্যাবস্থা সে অর্জন করছে, এটা হচ্ছে তার শেষ সাম্যাবস্থা। আমরা যেহেতু এটাকে ভাইব্রেশন করতে দেই নাই, সো এটা হচ্ছে কি এই পরিমাণ প্রসারিত হয়েছে, হুইচ ইজ এক্স। তো এখন আমাকে বলেছে এখন স্প্রিংটা আরো কতটা প্রসারিত হবে। তাহলে আমার ভর চেঞ্জ হয়ে গেল, জি এর মান আগের মতোই 9.8 যা আছে তাই, কে আর ই, এখন ই এর জায়গায় আমাদের আসবে হচ্ছে কি ই প্লাস এক্স। তাহলে এই যে আমাদের 3 নাম্বার যে ছবিটা আছে, 2 নাম্বার ছবি নিয়ে তো আমরা কাজ করলাম, এবার আসি হচ্ছে গিয়ে 3 নাম্বার ছবিতে। তো 2 নাম্বার ছবির ক্যালকুলেশন করে আমরা এখান থেকে হচ্ছে গিয়ে কে এর ভ্যালুটাকে ফাইন্ড আউট করে নিয়ে আসছি। এখন আমরা হচ্ছে গিয়ে আবার এইখান থেকে স্টার্ট করতে পারি। এবার আমাদের হচ্ছে এম প্রাইম জি ইজ ইকুয়ালস টু কে ইন্টু ই ছিল আগের বার, তাই না? এবার কিন্তু আমাদের এখানে ই এর সাথে সাথে এটা আরেকটু নেমে গেছে, এক্স পরিমাণ এখান থেকে নেমে আসছে। সো এই যে আমাদের শুরুর যে সাম্যাবস্থা, এখান থেকে যদি আমরা টোটাল এক্সটা বের করতে চাই, তাহলে আমরা একটা কাজ করি, এইখান থেকে নিয়ে মানে একদম শুরুতেও যে পজিশনে ছিল সেইখান থেকে নিয়ে ও কতটুকু নেমে আসবে সেটাকে আমরা ফাইন্ড আউট করে ফেলি। অথবা আরেকটা কাজ করা যায়, ই প্লাস এক্স ধরেও ভ্যালুটা বের করা যায়, যে যেভাবে করি। আমরা যদি পুরা শুরুতে যে সাম্যাবস্থান ছিল এটা হচ্ছে গিয়ে শুরুর সাম্যাবস্থা, এই লাইনটা যেটা, এই লাইনটা হচ্ছে গিয়ে শুরুর সাম্যাবস্থা, এটা এইখান থেকে তারপর নতুন সাম্যাবস্থা আসছে, তারপর সাম্যাবস্থা আরেকটু নিচের দিকে নেমে আসছে। তাহলে শুরুর সাম্যাবস্থা থেকে নেমে আসছিল এখানে এক্সপেনশন ই, আর এবার শুরুর সাম্যাবস্থা থেকে নিচের দিকে যেটা নেমে আসছে এটা আমরা নাম দিলাম হচ্ছে গিয়ে এক্স প্রাইম। তাহলে এক্স প্রাইমটা বের করে ফেললে ওখান থেকে ইটা মাইনাস করলে আমরা এক্সটা পেয়ে যাব, সোজা হিসাব। অথবা আমরা যদি সরাসরি ই প্লাস এক্স ধরি তাহলেও কিন্তু আমরা ক্যালকুলেশনটা করে ফেলতে পারবো। তাহলে এম প্রাইম জি এই পাশে হচ্ছে গিয়ে আমরা কে এক্স প্রাইম ধরতে পারি।
ঠিক আছে, বা ই প্লাস এক্স ধরতে পারি। এখানে তোমার আর আমার কাজ হচ্ছে এই এক্স প্রাইমের যে ভ্যালুটা আছে সেটাকে ফাইন্ড আউট করে নেওয়া। তাহলে এক্স প্রাইমের ভ্যালু আসবে হচ্ছে এম প্রাইম জি ডিভাইডেড বাই কে। এম প্রাইম কত হবে, এই যে আমাদের 7 কেজি, এইটাকে আমরা ধরতেছি হচ্ছে গিয়ে এম প্রাইম। তাহলে এখান থেকে আমাদের রেজাল্ট আসবে 7, এই জি এর জন্য আসবে 9.8, আর কে এর মান আগে যা ছিল তাই, কে এর মান হচ্ছে গিয়ে 4900। এটা নিয়ে অসুবিধা নেই। তাহলে এখন আসো আমরা একটু ভাগ করি, 7 7 49, তাহলে এখান থেকে 49 00 4900 কে 7 দিয়ে ডিভাইড করলে 700 আসে, আর উপরে আসে হচ্ছে গিয়ে 9.8, তাহলে উপরেরটাকে আমরা হচ্ছে গিয়ে এখানে 98 ডিভাইডেড বাই 10 এভাবে করে ভাগ করে ফেলতে পারি। তাহলে 98 ডিভাইডেড বাই 10 আর 7 ডিভাইডেড বাই 4900 এখানে আসলো হচ্ছে গিয়ে 700। তাহলে এখন 98কে আবার 7 দিয়ে ডিভাইড করা যায় সুন্দর মতো। তাহলে আমরা এখান থেকে আরেকটু ক্যালকুলেশন আলাদা করে ফেলি। এখান থেকে তাহলে আমরা লিখলাম হচ্ছে গিয়ে 98, এখানে আমরা 700কে লিখতে পারি 7 ইন্টু 10 স্কোয়ার, তার সাথে ওই পাশে একটা 10 আছে। ঠিক আছে, সুন্দর মতো ক্যালকুলেশন হয়ে গেল। তাহলে সেই ক্ষেত্রে এক্স প্রাইমের ভ্যালুটা আসবে 98কে 7 দিয়ে ভাগ করো, তাহলে 7 একবার, 7 একে 7, তারপর থাকে 28, 4 7 28, 14, 10 স্কোয়ার আর 10 10 কিউবড উপরে উঠে গেলে হয়ে যাবে হচ্ছে 10 টু দি পাওয়ার -3, তাহলে 14 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার। এটা হচ্ছে আমার ওভারঅল এক্সপানশন, মানে প্রথমে হচ্ছে গিয়ে এটুকু এক্সপেনশন দেওয়া 10 টু দি পাওয়ার -2 মিটার, আর উপর থেকে এখন হচ্ছে গিয়ে নিচের দিকে এক্সপেনশন বলে দিয়েছে এক্স প্রাইম, সেটার ভ্যালু হচ্ছে গিয়ে 14 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার। বাস, এখন আমাদের যেহেতু এক্স প্রাইম বের হয়ে গেল, আমাদের জন্য এখন এই এক্সটা বের করা সহজ। এক্সটা কিভাবে বের করব, ওভারঅল যে এক্স প্রাইম আছে সেখান থেকে আমাদের মাইনাস করতে হবে হচ্ছে ই এর ভ্যালুটা, মানে ওভারঅল যে আমরা এক্স প্রাইম পেয়েছি সেই এক্স প্রাইম থেকে ই টুক মাইনাস করলে আমাদের এই এক্স টুক চলে আসবে। তাহলে এই এক্স এর ভ্যালুটা আমরা যদি পেতে চাই, এক্স প্রাইম থেকে ই প্রাইমকে মাইনাস করতে হবে। তাহলে একটু খেয়াল করে দেখো, এক্স প্রাইমের ভ্যালু 14 ইন্টু 10 টু দি পাওয়ার -3, আর ওখানে আমাদের এক্সপেনশন ছিল হচ্ছে গিয়ে কত, ওখানে আমাদের এক্সপেনশন ছিল হচ্ছে গিয়ে 1 সেন্টিমিটার। তাহলে এইখান থেকে আমাদের 14 ইন্টু 10 টু দি পাওয়ার -3কে আমরা একটু মিটারে কনভার্ট করি, তাহলে আমার জন্য একটু ইজি হবে। 14 ইন্টু 10 টু দি পাওয়ার -3কে মিটারে কিভাবে কনভার্ট করব, 10 টু দি পাওয়ার -2 হলে মিটার আসে, সেন্টিমিটারে যদি কনভার্ট করতে চাই তাহলে এখানে আমাদের নিতে হবে হচ্ছে 10 টু দি পাওয়ার -2। 10 টু দি পাওয়ার -3কে 10 টু দি পাওয়ার -2 কিভাবে বানাবো, যদি 10 টু দি পাওয়ার -3 এর সাথে একটা 10 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে 10 টু দি পাওয়ার -3 এর সাথে আমরা একটা 10 দিয়ে এখানে মাল্টিপ্লাই করলাম, হয়ে গেল 10 টু দি পাওয়ার -2। আবার আন্দাজে একটা 10 আনা যাবে না, তাহলে এই পাশে যে 14 আছে 14কে আবার আমার 10 দিয়ে একটা ভাগ করতে হবে, সো দ্যাট 10 10 ক্যালকুলেশন কাটাকাটি চলে যাওয়ার পর রেজাল্ট আবার সেম থাকে। তাহলে 14 ডিভাইডেড বাই 10 মানে হচ্ছে গিয়ে 1.4, আর 10 টু দি পাওয়ার -2 ইন্টু -3 ইন্টু 10 মানে হচ্ছে গিয়ে 10 টু দি পাওয়ার -2 এত মিটার। সো কিছুর পরে 10 টু দি পাওয়ার -2 মিটার থাকা মানে হচ্ছে সেটার ভ্যালু আসবে হচ্ছে 1.4 সেন্টিমিটার। তাহলে ই এর ভ্যালু ছিল কত, আমাদের এইটার ভ্যালু আসলো হচ্ছে 1.4 সেন্টিমিটার, আর ই এর ভ্যালু প্রশ্নে দেওয়া ছিল হচ্ছে 1 সেন্টিমিটার। সো মাইনাস করলে আমাদের ফাইনাল যে এক্সপেনশনটা আসে সেই এক্সপেনশনের ভ্যালু হয় হচ্ছে 0.4 সেন্টিমিটার। বোঝা গেছে? তাহলে 2 নাম্বার ইকুয়েশন থেকে আমরা প্রথমে এরকম একটা ইকুয়েশন ফর্ম করলাম, mg = ke, এটা দিয়ে আমরা স্প্রিং কনস্ট্যান্ট k টাকে বের করে নিলাম, ই এর ভ্যালু আমার জানা আছে। সেম ইকুয়েশন এই লাইনটাই আবার এখানে বসাইছি, শুধুমাত্র ম্যাথ চেঞ্জ করছি বলে m প্রাইম, আর ই এর জায়গায় আমরা এখন এক্সপেনশন বসিয়েছি পুরাটা x প্রাইম, কতটুকু ওভারঅল নেমে আসছে শুরুর পজিশন থেকে, তাহলে সেটা হচ্ছে আমাদের x প্রাইম। x প্রাইমের ভ্যালুটা আমরা ফাইন্ড আউট করলাম, এবং ওই x প্রাইমের ভ্যালু থেকে ই কে বিয়োগ করে এইখানে কতটুকু এক্সপেনশন হয়েছে এক্সট্রা 2 কেজি লাগানোর জন্য সেটা বের করে ফেললাম x, তাহলে x এর ভ্যালুটা আসলো 0.4 সেন্টিমিটার। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে। নেক্সটে আসি হচ্ছে স্প্রিং এর কম্বিনেশন দিয়ে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের ম্যাথ আসতে দেখা যায়। উপরের চিত্রে k1 k2 দুইটা স্প্রিং, k1 আর k2 স্প্রিং ধ্রুবক সম্পন্ন স্প্রিংকে শ্রেণী সমবায় যুক্ত করা আছে, এটা ছবিতেও দেখা যাচ্ছে। 60 কেজি ভর দেওয়া আছে, সো এটা হচ্ছে স্মল m। সরল সঞ্চিত গতিতে কাঁপতেছে, বস্তুটি কৌণিক কম্পাঙ্ক নির্ণয় করো, কৌণিক কম্পাঙ্ক হচ্ছে গিয়ে ওমেগা। তাহলে এখানে দুইটা স্প্রিং যেহেতু সিরিজে লাগানো থাকলে ফর্মুলা আসে হচ্ছে রেজিস্ট্যান্সের প্যারালালের মতো, লাস্ট দিন বলেছিলাম তোমাদের ক্লাসে। তাহলে 1/k1 প্লাস 1/k2 এটাকে করতে হবে হচ্ছে গিয়ে হোল ইনভার্স। তাহলে এখান থেকে k1 এর ভ্যালু হচ্ছে গিয়ে 1/600, আর k2 ভ্যালু হচ্ছে গিয়ে 1/400। এই দুইটা থেকে আমাদের ইনভার্স করে প্লাস করে ইনভার্স করতে হবে, ভ্যালু নিতে হবে।
তাহলে 6 দুগুণে 12, আমরা হচ্ছে গিয়ে এখানে 1200 এটা নিতে পারি। তাহলে 600 1200 দিয়ে ভাগ করলে 2 আসে, উপরে প্লাস আসবে 2, প্লাস 1200কে 400 দিয়ে ভাগ করলে রেজাল্ট আসে হচ্ছে 3, তাহলে এখান থেকে আসবে হচ্ছে 3 হোল ইনভার্স। তাহলে এখান থেকে উপরে চলে যাবে হচ্ছে 12, নিচে চলে আসবে 3 আর 2 5, তাহলে এখান থেকে ভাগ করলে আসে হচ্ছে 5 দুগুণে 10, তারপর 20, 4 5 20, 240। তাহলে কে এস মানে স্প্রিং এ তুল্য ধারকত্ব আমাদের আসবে, তুল্য স্প্রিং ধ্রুবক আসবে হচ্ছে 240 নিউটন পার মিটার। তাহলে এখান থেকে সুন্দর মতো কে বের করে ফেললাম। এখন হচ্ছে কি আমাদের কৌণিক কম্পাঙ্ক বের করতে হবে ওমেগা। আমরা ওমেগার সাথে কে রিলেশন জানি, ওমেগা স্কয়ার ইজ ইকুয়ালস টু কে ডিভাইডেড বাই এম। তো কে হচ্ছে এখানে স্প্রিং তুল্য যেটা আসবে সিরিজে, সেটার ভ্যালুটা বসাইতে হবে। তাহলে আমাদের ওমেগার ভ্যালু আসবে হচ্ছে রুট ওভার কে এস ডিভাইডেড বাই স্মল এম। তাহলে কে এস এর ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে গিয়ে 240, আর স্মল এম এর ভ্যালু হচ্ছে গিয়ে 60, স্মল এম এর ভ্যালু 60। তাহলে এখান থেকে রুট ওভার 24/6, 4 6 24, রুট ওভার 4 আসতেছে। তাহলে এখান থেকে ওমেগার ভ্যালু আসবে হচ্ছে 2। তাহলে আমাদের এখানে ওমেগার ভ্যালুটা কত পাওয়া গেল, ওমেগার ভ্যালুটা পাওয়া গেল হচ্ছে 2 রেডিয়ান পার সেকেন্ড। কৌণিক কম্পাঙ্ক যেহেতু বলছে, সো ওমেগার ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। ওমেগার ভ্যালুটা আমরা এখান থেকে 2 রেডিয়ান পার সেকেন্ড বের করে নিয়ে আসলাম। নেক্সটে আসি। নেক্সটে আবার একটা ম্যাথ দেওয়া, এখানে স্প্রিং একটা এখানে একটা এখানে, স্প্রিং এর দুই প্রান্ত ওয়ালের সাথে লাগানো আর দুই প্রান্ত বস্তুর সাথে লাগানো, তার মানে বুঝতেই পারছো প্যারালাল। তাহলে K1 K2 স্প্রিং ধ্রুবক সম্পন্ন দুইটা, 100 কেজি ভর দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে স্মল এম, কম্পনশীল অবস্থায় ধরে রাখছে। এক্ষেত্রে সরল ছন্দিত গতিতে কম্পনশীল বস্তুটার দোলনকাল, তার মানে টাইম পিরিয়ড টি কত হবে বের করতে বলেছে। তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি দুইটা স্প্রিং আছে হচ্ছে প্যারালালে, প্যারালালে থাকে রেজিস্ট্যান্সের সিরিজের ফর্মুলার মতো নরমাল যোগ হয়। তাহলে K1 আর K2 সিম্পলি যোগ করে দিব। একটার ভ্যালু 400, একটার ভ্যালু 500, তাহলে একটা হচ্ছে গিয়ে 400 আর একটার ভ্যালু 500 লিখলে রেজাল্ট আসবে হচ্ছে গিয়ে এখান থেকে 900 নিউটন পার মিটার। আবারও সে একই কথা, বস্তুটির দোলনকাল বের করতে হবে। আমরা জানি হচ্ছে গিয়ে ওমেগা ইজ ইকুয়ালস টু রুট ওভার কে বাই এম। তাহলে কে এখানে প্যারালালে যে তুল্য স্প্রিং ধ্রুবক আসছে সেটা দিয়ে আমাদের এম দিয়ে ভাগ করতে হবে। ওমেগাকে আবার লেখা যায় হচ্ছে গিয়ে 2 পাই ডিভাইডেড বাই ক্যাপিটাল টি। কেপি এর ভ্যালু কত, কেপি এর ভ্যালু হচ্ছে গিয়ে 900, আর ম্যাস এম বলে দিয়েছে হচ্ছে গিয়ে 100 কেজি। তাহলে এখান থেকে রেজাল্ট আসবে হচ্ছে গিয়ে রুট ওভার 9 মানে হচ্ছে গিয়ে 3। তাহলে এখান থেকে ক্যাপিটাল টি এর ভ্যালু কত আসবে, ক্যাপিটাল টিকে এই পাশে নিয়ে গেলে রেজাল্ট আসবে হচ্ছে গিয়ে 2 পাই ডিভাইডেড বাই 3। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, সুন্দর মতো পর্যায়কালের ভ্যালু কত হবে সেটার ভ্যালুটা পেয়ে গেলাম। আমার যেহেতু ক্যালকুলেটর নাই, আমার এটাকে আর ফার্দার ক্যালকুলেশন করার কোনো দরকার পড়বে না। আমরা ক্যাপিটাল টি এর ভ্যালুকে 2 পাই ডিভাইডেড বাই 3 সেকেন্ড এভাবে করেই ক্যালকুলেশন রেখে আসতে পারবো। তারপরও পায়ের ভ্যালু 3.1416 অ্যাপ্রক্সিমেট ধরা যায়। 3 কাটাকাটি করলে 2 পয়েন্ট সামথিং, 2 এর চাইতে একটু বেশি সেকেন্ড আসবে আর কি। তো দশমিকে আমরা যাব না। নেক্সটে হচ্ছে আমাদের এখানে আরেকটা ম্যাথ বলে দিয়েছে, বললো যে উপরের চিত্রের ন্যায় K1 হচ্ছে এত এবং K2 এত ধ্রুবক সম্পন্ন স্প্রিং, এম দেওয়া আছে 1000 গ্রাম। 1000 গ্রাম মানে কিন্তু ঘুরায় বলছে 1 কেজি, ভরের বস্তুর সাথে সংযুক্ত, বস্তুটা সরল ছন্দিত গতিতে দুলছে, বস্তুটার কম্পাঙ্ক সিম্পল এফ বের করতে বলছে। তাহলে K1 K2 কিভাবে আছে, সিরিজ না প্যারালাল, এইটাই হচ্ছে ধরাটা ইম্পর্টেন্ট। K1 আর K2 তার দুইটা বিন্দু দেখো কোথায় যুক্ত, K1 আর K2 দুইটা বিন্দু কিন্তু যুক্ত আছে বস্তুর সাথে, আর K1 আর K2 দুইটা বিন্দু আছে কিন্তু যুক্ত কার সাথে, এখানে আমাদের ওয়ালের সাথে। তাহলে খেয়াল রাখছো কিনা বা খেয়াল করছো কিনা, K1 আর K2 দুইটা সাইড আমরা কিন্তু ওয়ালের সাথে যুক্ত করে রাখছি, দুইটা হচ্ছে কি আমাদের ভরের সাথে যুক্ত। তো যদি দুইটা রোধের দুই বিন্দু যদি একসাথে লাগানো থাকে এক জায়গায় আর বাকি দুই বিন্দু অন্য জায়গায় লাগানো থাকে, প্যারালাল হয়। তাহলে দুইটা স্প্রিং এর দুই মাথা যদি ভরের সাথে যুক্ত থাকে, দুই মাথা যদি দেয়ালের সাথে যুক্ত থাকে, তাহলে বুঝতেই পারছো এটা হয়ে যাবে হচ্ছে প্যারালাল। তাহলে যেহেতু এখানে প্যারালাল হয়ে গেল, আমরা এটা ডিসিশন নেওয়ার পরে সুন্দর মতো প্যারালালে রেজিস্ট্যান্সের সিরিজের মতো নরমাল যোগের ফর্মুলা বসাই দিলাম। তাহলে একটা হচ্ছে গিয়ে আমার 1200, আর একটার ভ্যালু হচ্ছে গিয়ে 400, 1200 আর 400 যোগ করলে আমার রেজাল্ট আসবে হচ্ছে গিয়ে 1600 নিউটন পার মিটার। এখন আমাকে বলেছে বস্তুটার কম্পাঙ্ক কত হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কম্পাঙ্ক যখন বের করব ওমেগার ইকুয়েশনে যাব। ওমেগা হচ্ছে গিয়ে রুট ওভার কে ডিভাইডেড বাই এম, আর ওমেগাকে আমরা লিখতে পারি হচ্ছে আবার 2 পাই এফ। 2 পাই এফ এর ভ্যালু তাহলে কত আসবে, কেপির ভ্যালু আমরা পেয়েছি হচ্ছে গিয়ে 1600, এটা হচ্ছে গিয়ে প্যারালালে আমার স্প্রিং ধ্রুবক। তাহলে এটা 1200 আর 400 1600, আর এম এর ভ্যালু হচ্ছে গিয়ে 1000 গ্রাম মানে হচ্ছে গিয়ে 1 কেজি। তাহলে 1600কে ডিভাইডেড বাই আমি যদি 1000 গ্রাম বা 1 কেজি দিয়ে ডিভাইড করি, তাহলে রেজাল্ট আসবে হচ্ছে গিয়ে রুট ওভার 1600। তাহলে 16 হচ্ছে
4 আর কি বলে 100কে রুট করলে আসবে হচ্ছে 10, তাহলে 4 × 10 40, তাহলে এখান থেকে রেজাল্ট আসবে হচ্ছে গিয়ে 40। তাহলে আমার স্মল এফ ফ্রিকোয়েন্সির ভ্যালু আসবে হচ্ছে গিয়ে 40 ডিভাইডেড বাই হচ্ছে 2 পাই, 40 ডিভাইডেড বাই 2 পাই। তাহলে এখান থেকে থাকতেছে 20, নিচে থাকতেছে হচ্ছে পাই। যেহেতু আমার কাছে ক্যালকুলেটর নাই, সো 20 ডিভাইডেড বাই পাই হার্টজ, বাস এই পর্যন্ত যদি আমি নিয়ে আসি, এই পর্যন্ত নিয়ে এসে রেখে দিলেই আমার জন্য এটা চলে আসবে হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? আচ্ছা, যদি আমাদের এখন কোশ্চেন এরকম করে বলে দেয় যে একটা কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট স্প্রিং, এটাকে 5:3 অনুপাতে কাটা হলো এবং কেটে আবার ওই ছোট টুকরাগুলোকে সমান্তরাল এবং শ্রেণী সংযোগে যুক্ত করলাম, তাহলে তুল্য স্প্রিং ধ্রুবকের অনুপাত কত হবে? তাহলে যে কাটাকাটির যে অঙ্কটা, সেটা হচ্ছে আমাদের একটু মাথায় রাখতে হবে। 5, 6, 7, 8, মনে করো 8টা প্যাচ আছে, 1 2 3 4 5 6 7 8। আমরা স্প্রিংটাকে এমন ভাবে কাটছি যেন রেশিওটা এমন হয়, এক পাশে হচ্ছে 5টা প্যাচ আছে, এক পাশে 3টা, 5:3 অনুপাতে কেটে ফেললাম। তাহলে 5:3 অনুপাতে কাটলে প্রথমে যে স্প্রিং ছিল সেই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কত ছিল? স্প্রিং ধ্রুবক ছিল হচ্ছে গিয়ে 3। আর যখন 5:3 অনুপাতে কাটলাম, এই পাশের যে টুকরাটা আছে সেটার জন্য K1 ধরলাম এটা, এবং K1 এর মান আসবে হচ্ছে গিয়ে 5 + 3 ডিভাইডেড বাই 5। আর এই পাশের যে টুকরাটা আছে সেটার নাম দিলাম আমরা K2, K2 এর ভ্যালু আসবে হচ্ছে গিয়ে 5 + 3 ডিভাইডেড বাই 3। ওই যে আমাদের স্প্রিং কাটাকাটি রেশিও করলে যে সূত্রটা আসে সেটা। তাহলে এখান থেকে K1 এর ভ্যালু আসলো হচ্ছে গিয়ে 8/5, আর K2 এর ভ্যালু আসলো হচ্ছে গিয়ে 8 ডিভাইডেড বাই 3 নিউটন পার মিটার। এটাও হচ্ছে গিয়ে নিউটন পার মিটার। স্প্রিং কেটে ফেললে তার K এর মানটা বেড়ে যায়। এই যে 8/5 হচ্ছে 1 পয়েন্ট সামথিং, 8/3 ও 2 পয়েন্ট সামথিং। তাহলে দুইটার ক্ষেত্রে কিন্তু আমার স্প্রিং কনস্ট্যান্টগুলো বেড়ে গেছে। এখন আমি যেহেতু দুই পাশে দুইটা স্প্রিং কনস্ট্যান্ট পেয়ে গেলাম, আমার এখন কাজ হচ্ছে এদেরকে প্রথমে সমান্তরাল, তারপর শ্রেণী করব, তারপর এদের তুল্য স্প্রিং ধ্রুবকের অনুপাতটা বের করব। তাহলে এইখান থেকে যদি আমরা সমান্তরালে মানটা বের করতে চাই, আমরা জানি সমান্তরালে হচ্ছে দুইটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবক যোগ করে দিলেই রেজাল্ট চলে আসে। তাহলে এটার জন্য আমার রেজাল্ট আসবে হচ্ছে 8 ডিভাইডেড বাই 5, আর এখানে আমার রেজাল্ট হচ্ছে গিয়ে 8 ডিভাইডেড বাই 3, দুইটাকে যোগ করে দিতে হবে। তাহলে 3 5 15 আমরা লসাগু নিব, তাহলে এখান থেকে আসবে 5 3 3 8 24 24 প্লাস 3 5 15 5 8 হচ্ছে গিয়ে এখান থেকে 40। তাহলে এখান থেকে রেজাল্ট আসতেছে হচ্ছে 40 50 60 64, 64 ডিভাইডেড বাই 15। ঠিক আছে? তাহলে 64 ডিভাইডেড বাই 15, এটা হচ্ছে আমার কেপির ভ্যালু আসলো। এন্ড আমরা যদি এখান থেকে কেএস এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে চাই, তাহলে হচ্ছে এই যে আমাদের 8 ডিভাইডেড বাই 5, এটাকে হোল ইনভার্স করতে হবে, প্লাস 8 ডিভাইডেড বাই 3, এইটার হোল ইনভার্স করতে হবে, এন্ড এটার পুরাটার একটা হোল ইনভার্স করতে হবে যদি স্প্রিং এ আমরা কেএস বের করতে চাই, মানে 1/8/5 1/8/3, মানে উল্টা হবে আর কি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এইখানে রেজাল্ট আসবে হচ্ছে গিয়ে 5 ডিভাইডেড বাই 8, প্লাস এইটার জন্য রেজাল্ট আসবে হচ্ছে 3 ডিভাইডেড বাই 8, উল্টা করে ফেললাম। এরপর আমরা লসাগু নিব হচ্ছে 8, উপরে আসবে হচ্ছে গিয়ে 5 + 3, তাহলে 5 + 3 হচ্ছে 8, 8 8 হচ্ছে 1, 1 কে হোল ইনভার্স করলে রেজাল্ট আসবে হচ্ছে গিয়ে 1। তাহলে আমরা কেপির ভ্যালু পেলাম হচ্ছে এখান থেকে 64 ডিভাইডেড বাই 15, আর এইটার ভ্যালু পেলাম হচ্ছে গিয়ে আমরা 1। দুইটার ভ্যালু আমরা এখান থেকে ফাইন্ড আউট করতে পারলাম। ও এখানে 8 ডিভাইডেড বাই 5 এর সাথে তো একটা কেও মাল্টিপ্লাই থাকার কথা, এখানে একটা কে মাল্টিপ্লাই থাকার কথা, তাই না? মেইন কেটা তো এটার সাথে গুণ হয়, তাহলে এটা হবে 8k, এটাও হবে হচ্ছে গিয়ে 8k, এটাও হবে 8k, এটাও হবে হচ্ছে 8k, তাহলে 8k বাই 5 8k বাই 3 এরকম আসবে। তাহলে এখান থেকে আমরা একটা কে এখানে মাল্টিপ্লাই করে দিই, এখানে একটা 8k, এখানে একটা 8k চলে আসলো। তাহলে এখান থেকে 15 নিলে আমাদের আসলো হচ্ছে গিয়ে 24 প্লাস 40, তার সাথে এখানে থাকবে হচ্ছে একটা k, তাহলে এখানে আসে হচ্ছে গিয়ে 64k বাই 15। আর এখানে হচ্ছে গিয়ে আমাদের 8k থাকবে, এখানে হচ্ছে আমাদের একটা 8k থাকবে, উল্টায় গেলে নিচে চলে আসবে হচ্ছে গিয়ে 5/8k প্লাস 3/8k, এখানে একটা 8k লসাগু নিব, তাহলে 8 8 1 হয়ে যাবে। k যদি আমাদের ইনভার্সে ঘুরে যায় তাহলে এখান থেকে আমাদের আসবে হচ্ছে গিয়ে k। ঠিক আছে? এটা 64/k 15, আর এটা হচ্ছে গিয়ে আমাদের 5 + 3 8/8, 1/k 1/k ইনভার্স হয়ে গেলে এখান থেকে আসবে হচ্ছে গিয়ে k। তাহলে এখান থেকে আমরা kp পেয়ে গেলাম, এখান থেকে আমরা ks পেয়ে গেলাম। প্রশ্নে আমাকে কার আগে কার পরে বলে নেই, বলেছে সমান্তরাল ও শ্রেণী, বলার পরে অনুপাত বের করতে বলেছে। সো আমরা ধরে নিব যে kp হচ্ছে গিয়ে আগে বসবে, ks হচ্ছে পরে বসবে। তাহলে kp এর জন্য আমার ভ্যালু হচ্ছে গিয়ে 64k ডিভাইডেড বাই হচ্ছে 15, আর এইটার জন্য আমার রেজাল্ট আসবে হচ্ছে গিয়ে k। সো k গুলা ক্যান্সেল আউট হয়ে গেলে 64 ডিভাইডেড বাই 15 আসে। দ্যাট মিনস আমার kp রেশিও ks, এটা রেশিও আসবে হচ্ছে 64 রেশিও 15, রেজাল্ট আসবে হচ্ছে গিয়ে 64
রেশিও 15। তাহলে এইভাবে করে আমরা হচ্ছে কি ইভেনচুয়ালি কে দিয়ে মাল্টিপ্লাই করব, কে দিয়ে মাল্টিপ্লাই করে ওভারঅল রেজাল্টটাকে ফাইন্ড আউট করে নিয়ে আসবো। বুঝা গেল? আর বাকি থাকলো হচ্ছে সরল দোলক ও সেকেন্ড দোলক। সরল দোলক ও সেকেন্ড দোলক থেকে সেইভাবে রিটেন প্রশ্ন আমরা ওভাবে আসতে দেখি নাই, বাট সরল ছন্দিত গতি সম্পন্ন একটা সরল দোলকের দৈর্ঘ্য যদি আমাদের 21% বৃদ্ধি করা হয়, দৈর্ঘ্য বৃদ্ধির জন্য দোলকের পর্যায়কালের শতকরা বৃদ্ধি কত হবে এটা জিজ্ঞেস করছে। তাহলে সরল দোলকের দৈর্ঘ্যের সাথে পর্যায়কালের সম্পর্কটা আগে একটু দেখে নিই। টি ইজ ইকুয়ালস টু 2π√L ডিভাইডেড বাই জি। তাহলে আমার পর্যায়কাল উইল বি প্রপোর্শনাল টু রুট অফ ক্যাপিটাল এল। পর্যায়কাল হচ্ছে সরল দোলকের দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। তাহলে সরল দোলকের দৈর্ঘ্য 21% বৃদ্ধি করা হয়েছে। 21% বৃদ্ধি করা হয়েছে বলতে নতুন যে দৈর্ঘ্য L2 আসবে সেটা হচ্ছে L1 প্লাস L1 এর কত পার্সেন্ট? L1 এর 21%। L1 এর 21%। তাহলে এখান থেকে আসবে হচ্ছে L1 কমন নিব, 1 প্লাস 21 ডিভাইডেড বাই 100। তাহলে এখান থেকে আমার আসতেছে হচ্ছে 121 ডিভাইডেড বাই 100 L1। এটা হচ্ছে আমরা কি পেয়ে গেলাম? L1 L2 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে L2 এর ইকুয়েশন আমরা জানি। এখন আমরা এখান থেকে বের করব যেটা, সেটা হচ্ছে দোলকের পর্যায়কালের বৃদ্ধি কত হবে। তাহলে আমরা নতুন পর্যায়কালটা ফাইন্ড আউট করি। T2 ডিভাইডেড বাই T1 যদি বের করতে চাই, যেহেতু রুটের সম্পর্ক, তাহলে রুট ওভার L2 ডিভাইডেড বাই L1 আসবে। তাহলে এখান থেকে রুট ওভার 121 L1 ডিভাইডেড বাই 100, নিচে ভাগ হবে হচ্ছে L1 দিয়ে, তাহলে আসবে হচ্ছে রুট ওভার 121 ডিভাইডেড বাই 100। এখন 11 11 121, তাহলে এটা হচ্ছে গিয়ে 11 স্কোয়ার, আর নিচে 100 আছে মানে হচ্ছে 10 স্কোয়ার। তাহলে রেজাল্ট আসবে হচ্ছে 11 ডিভাইডেড বাই 10। তাহলে T2 ডিভাইডেড বাই T1 আমাদের বলেছে একটা সরল দোলকের দৈর্ঘ্য বৃদ্ধি করলাম, তাহলে এইখান থেকে T2 বাই T1 আসলো 11 ডিভাইডেড বাই 10। তাহলে এখন বুঝতে পারছো T2 সমান সমান কত আসবে? 11 ডিভাইডেড বাই 10 T1। T1 দিয়ে আমরা ওই পাশে গুণ করে দিব, তাহলে T2 সমান সমান 11 ডিভাইডেড বাই 10 T1 এমন আসবে। এখন 11 ডিভাইডেড বাই 10 T1 যেটা, এটাকে আমরা হচ্ছে আবার 11 কে 10 দিয়ে ভাগ করলে যা আসে মানে হচ্ছে 1.1 T1 এরকম আসবে, কারেক্ট? তাহলে 1.1 T1 যেটা আসলো, এখন হচ্ছে আমাদের এখানে বৃদ্ধিটার কত আসবে সেই বৃদ্ধিটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে T2 এর মান হচ্ছে এত। T2 এর এই মানটাকে আমরা হচ্ছে গিয়ে ভেঙে এইভাবে লিখতে পারি, T2 ইজ ইকুয়ালস টু T1 প্লাস 0.1 T1। দেখো তো এইভাবে লেখা যাবে কিনা। T1 এর ভ্যালু হচ্ছে 1 আর T1 এর সাথে আছে হচ্ছে 0.1। T1 কমন নিলে 1 প্লাস 0.1 আসে, তো 1 প্লাস 0.1 আসবে 1.1 T1। তার মানে উপরের লাইনটাই এক্স্যাক্টলি এখানে সেম আছে। তাহলে এই যে T1, এই T1টা কি আমার হচ্ছে গিয়ে পর্যায়কালের আদিমান, পর্যায়কালের যে আদিমান ছিল সেটা। T2টা কি? T2টা হচ্ছে পর্যায়কালের নতুন মান, পর্যায়কালের নতুন মান। আর এই যে এখানে যেটা আছে 0.1, এইটা হচ্ছে কি আমাদের পরিবর্তন বুঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের পরিবর্তন বুঝায়। তাহলে সামনে আসো, সামনে আসলে আমরা এখানে লিখতে পারি T1 প্লাস, আমাদের কিন্তু এটাই চাইছে পর্যায়কালের শতকরা বৃদ্ধি। পর্যায়কালের শতকরা বৃদ্ধি মানে আমার কাছে কিন্তু কোশ্চেনে পরিবর্তনটা কত পার্সেন্টেজ হয় সেটাই কিন্তু ফাইন্ড আউট করতে বলেছে। তো আমার কাজ T1 নিয়ে না, আমার কাজ হচ্ছে 0.1 T1 নিয়ে। তাহলে এখন আমার কথা হচ্ছে যে এখানে শতকরা বৃদ্ধি বের করতে হবে। শতকরা বৃদ্ধিতে আমরা জানি সামথিং পার্সেন্টেজ দেওয়া থাকলে তাকে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 100 দিয়ে ভাগ করার পর রেজাল্ট আসে। তাহলে আমাদের 0.1 আছে, এইটাকে আমাকে এমনভাবে একটা ভ্যালু আনতে হবে যেই ভ্যালুকে 100 দিয়ে ডিভাইড করলে আমার 0.1 আসে। ঠিক আছে, উপরে আমার এমন একটা ভ্যালু আনতে হবে যে ভ্যালুটাকে আমরা 100 দিয়ে ভাগ করব। প্রথমে আমরা বেসিক ইকুয়েশন বের করে নিলাম, L2 এর ভ্যালুটা এখান থেকে হচ্ছে গিয়ে আমরা ভ্যালু বের করে নিলাম। এখন 0.1 কে কনভার্ট করব কিভাবে? আমরা চিন্তা করো 10 ডিভাইডেড বাই 100 লিখলেই কিন্তু 0.1 আসে। 10/100 হচ্ছে 1/10, 1/10 মানে 0.1। তাহলে কিন্তু আমরা চাইলে এভাবে করে এটাকে লিখতে পারি যে T1 প্লাস 10 ডিভাইডেড বাই 100 T1। 10/100 T1 লেখার উদ্দেশ্য হচ্ছে T1 প্লাস, এখানে যেহেতু 1/100 আছে তাহলে এখান থেকে আমরা এইভাবে বলতে পারি 10% অফ ক্যাপিটাল T1। তাহলে আমাদের পর্যায়কালের শতকরা বৃদ্ধি কত? শতকরা বৃদ্ধি হচ্ছে গিয়ে 10%। বাস, আমার অ্যান্সার চলে আসলো। এই যে 10% অফ T1, এটাই হচ্ছে আমাদের শতকরা বৃদ্ধি। পর্যায়কালের শতকরা কতটুকু বৃদ্ধি ঘটবে সেটাই কিন্তু আমার এইটা। তাহলে এইটুকুই কিন্তু আমার জন্য বেসিক্যালি অ্যান্সার। ঠিক
ঠিক আছে, তাহলে L2 বের করে নিলাম, T2/T1 দিয়ে T2 এর একটা মান বের করে নিলাম, মান থেকে আমরা আদি মান প্লাস পরিবর্তনে কনভার্ট করলাম, পরিবর্তনটাকে আবার পার্সেন্টেজে কনভার্ট করলাম, তাহলে এখান থেকে আমাদের পরিবর্তন হবে হচ্ছে 10%। এই হচ্ছে কি আমাদের মোটামুটি এই চ্যাপ্টারের যে রিটেন ম্যাথগুলা, মোটামুটি সব টাইপের ম্যাথগুলাই দেখানোর চেষ্টা করলাম, সবগুলা ফর্মুলাই ইমপ্লিমেন্ট করে দেখানোর চেষ্টা করলাম। তারপর তো ম্যারাথনে তোমরা ক্লাস করছো, ম্যারাথনের ওখানেও বেশ কিছু ক্লাসেস মানে ম্যাথগুলা করা আছে। এই চ্যাপ্টার থেকে রিটেন প্রশ্ন হয়, কিন্তু প্রশ্নগুলা কিন্তু সহজ, মানে মোটামুটি ফর্মুলাগুলা জানা থাকলে মান বসায় বসায় খুব সহজেই একটার সাথে একটাকে রিলেট করে 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 কাটাকাটি করে অ্যান্সার বের করা যায়। সো একটু টেকনিক্যালি মাথায় জিনিসগুলো রাখতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।